শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের লাইভ অনুষ্ঠানে। যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আহ, আমাদের সাথেই থাকেন। সাউন্ড ইঞ্জিনিয়ার বা শব্দের কারিগর, যাদের মেধার এবং হাতের পরশে আমরা সুন্দর সুন্দর রেকর্ডেড গান শুনতে পাই এবং লাইভ কনসার্ট এনজয় করি। যারা সবসময় কাজ করে পর্দার আড়ালে, যারা রয়ে যায় গল্পের আড়ালে। মূলত আমরা গান এবং গানের শিল্পীকেই চিনি, কিন্তু গানের পেছনে যারা কাজ করেন, যারা গানকে প্রাণ দেয়, তাদেরকে আমরা কয়জনই বা চিনি। তো একজন শিল্পী যত সুন্দর করেই গান পরিবেশন করুক, সেখানে যদি শব্দ গোলযোগ হয়, তাহলে সেটা কখনোই শুনতে শ্রুতিমধুর লাগে না, সেটা লাইভে হোক কিংবা রেকর্ডিং এ। আর একজন ভালো সাউন্ড ইঞ্জিনিয়ারই পারে একটি গানের সৌন্দর্য রক্ষা করতে। সুতরাং বলাই বাহুল্য যে গানের বা মিউজিকের ক্ষেত্রে একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের ভূমিকা অপ্রতুল, অপরিসীম। আর সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদের অবদান অনস্বীকার্য, এমন কিছু গুণী মানুষদেরকে নিয়ে আমাদের দুটি স্পেশাল এপিসোডের প্রথম পর্বে আজকে শব্দগল্পের বাংলাদেশের চারজন বড় মাপের শব্দের কারিগরকে নিয়ে, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন। তো শুনি ওনাদের কাছে আজকে আমরা তাদের গল্প শুনি। আমি স্ক্রিনে অন করে নিচ্ছি আমাদের আজকের অতিথি যারা আছেন। আমাদের সাথে আজকে আছেন শামীম আহমেদ, আব্দুল ওয়াজেদ চারু ভাই, মঈনুদ্দিন রাশেদ ভাই, ফাইজ সাগর ভাই। তো আমি শামীম আহমেদ ভাইকে এবং সবাইকে একে একে নিয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠানে, স্ক্রিনে নিয়ে নিচ্ছি। হ্যালো সবুজ। হ্যালো শামীম ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কেমন আলাইকুম। আছেন আপনারা ভাইয়া? সবাই কেমন আছেন? আহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু আউট স্টেশনে আছি, ঢাকার বাইরে যদিও, বাট গুড, গ্রেট টু সি এভরিবডি। আমাদের সবার সাথেই সবার দেখাও হইলো কয়েকদিন পরে। যাই হোক, আমি ভালো আছি। আশা করি দর্শক মন্ডলী যারা আছেন তারাও ভালো আছে। চারু ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আর আমাদের যারা আলহামদুলিল্লাহ। দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আহ, আমাদের সাথে আছেন রাশেদ ভাই, মঈনুদ্দিন রাশেদ ভাই। আপনি ভাইয়া? আসসালামু আলাইকুম। ব্যান্ড মিউজিক লাভার্সকে অনেক ধন্যবাদ এবং সবুজ ভাই আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ। ফয়েজ সাগর ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আজকের আমাদের এই প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে মানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আহ, যাই হোক, আমরা আজকে যেই ব্যাপারটা আসলে আমি বেশ কিছুদিন ধরেই এই লাইভ ইভেন্টটা করতেছিলাম বাংলাদেশের আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির যারা আছেন সবাইকে নিয়ে। তো আমার মাথায় আসলো যে আপনারা এত বড় মানে বাংলাদেশের যে মিউজিক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির পিছনে যারা কাজ করছে, লাইক যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং অনেক অনেক হেল্পফুল একটা কাজ করতেছে, মানে একটা সেক্টর। তো তাদেরকে নিয়ে কেন আমি কিছু একটা করতেছি না? কারণ আমার পার্সোনালি অনেক পছন্দের মানুষ আপনারা। এবং বাংলাদেশের প্রথম সারিরই বলবো যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন, সাউন্ডে, আপনারা সবাই। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে আজকের আমার এই আয়োজন। আজকে আপনাদের কাছ থেকে আমরা একটু জানবো আপনাদের গল্প, আপনাদের বিভিন্ন কিভাবে আসা, কি করছেন, ফিউচারে কি করবেন, সবকিছু নিয়ে। তা আমি শামীম ভাইকে দিয়ে একটু শুরু করতে যাচ্ছি। শামীম ভাই, আরেকটা কথা যেটা আমি না বললেই না, আপনাদের চারজনের যে একটা পেজ বা একটা প্রজেক্ট শব্দ গল্প, সেটা নিয়েও আমরা আজকে অনেক কিছু জানবো। তো শামীম ভাইকে দিয়ে আমি শুরু করি। শামীম ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনার আহ, এই প্রথমে আপনার আপনার ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, তারপর আমরা শব্দ গল্পে আসবো। ধন্যবাদ সবুজ। ব্যান্ড মিউজিক লাভার্স এর যারা ভিউয়ার্স আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আসলে এই বিষয়টা নিয়ে বেশ অনেকবারই কথা বলেছি, আসলে কিভাবে এসেছি বা কিভাবে এভাবে এখানে ইনভলভ হয়ে গেলাম সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে। সেটা শুরুটা অনেক দীর্ঘ, অনেক দিনের। সেই চট্টগ্রাম থেকে যখন আমি স্টুডিওতে কাজ করতাম এবং পাশাপাশি মিউজিক করতাম, সেটা করতে করতে আসলে সাউন্ডের প্রতি একটা অনুরক্ততা। এরপর ঢাকায় আসি,
নিজেকে একটু বেটার প্লেসমেন্টে করার জন্য, এবং সেখান থেকেই আমাদের শুরু। আমি আমার একটা কোম্পানি ডিজে প্রোতে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে প্রথমে স্টার্ট করি আমার ক্যারিয়ার। তারপরে আপনারা সবাই জানেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই, ওনার সাথে এলআরবি তে ছিলাম দীর্ঘদিন, অনেকদিন। তো সব মিলিয়ে ইটস এ লং স্টোরি আসলে, এত অল্প সময় আসলে করা না, বাট শুরুটা হচ্ছে মিউজিক থেকে। মিউজিক মানে এত বেশি মিউজিক প্রেমী এখনো আছি, মিউজিকের ভালোবাসা থেকেই এই কাজগুলো করা। আমার মনে হয় আমাদের এই পেশনের জায়গাটা থেকে আসলে আমরা ভালোবেসে এই কাজটা করি। আহ ঠিক আছে। আমি আমি যদিও আপনার ব্যাপারটা সবই জানি, কিন্তু আমাদের আসলে আজকে যে ভিউয়ার্সরা আছেন অনেকেই আসলে আপনাদেরকে চিনে, বাট আপনাদের কিভাবে এখানে আসা বা কিভাবে আসলে স্টার্টিংটা বা কিভাবে কি করছেন অনেক কিছুই জানে না। সেই ব্যাপারে আমরা আজকে শামীম ভাইয়ের ব্যাপারে একটু জানলাম। আহ সেকেন্ড, আচ্ছা যাই হোক, এরপরে আমি আসছি চারু ভাইয়ের কাছে। চারু ভাই, আপনার স্টার্টিংটা শুনতে চাবো একটু, কিভাবে আপনার আশা এই মিউজিকের ইন্ডাস্ট্রিতে এবং এই সাউন্ড নিয়ে কাজ করবেন, মানে কিভাবে কি করা, একটু একটু আগের থেকে একটু শুনতে চাচ্ছিলাম। আমারও ওই একই বিষয়টা, আসলে আমরা সবাই ওই মিউজিক থেকেই ছিটকে বেরিয়ে আসা সাউন্ডের জন্য। আর যেটা বলতে হয়, আমি আগের ওই টুকটাক গান বাজনা করতাম। একটা আমাদের চারটা বন্ধুর একটা ব্যান্ড ছিল, ওখান থেকে পরবর্তীতে আমি বেসিক্যালি আমার ওই বন্ধুদের সাথে স্টুডিও সেশনে প্লে করতাম, বেস গিটার, কিবোর্ড, অনেক আগে। ওই থেকেই বরঞ্চ স্টুডিও ওয়ার্কের প্রতি একটা ঝোঁক চলে আসে। মাঝে মধ্যে আপনারা সবাই জানেন না, আজম বাবু ভাই আছে, মানে ওনার সাথে একটা এরকম হৃদ্যতা গড়ে ওঠে। ওই দেখতো আমি একটু ইন্টারেস্ট আছে, এই কারণে আমাকে মাঝে মধ্যে কিছু টেকের রেডি করে দিয়ে উনি চলে যেতেন যে আমি একটু সিগারেট খেয়ে আসি, তুই এটুক নিয়ে নে। তো ওই থেকে আসলে ইন্সপিরেশন হতে হতে মানে নেশার বসে আসতে আসতে এখন ফাইনালি পেশাই হয়ে গেল এটা আর কি। তো আমি ফুল লেন্থ স্টুডিওতেই কাজ করা, বাট স্টার্টিং ওই শামীম ভাইয়ের মতো মিউজিকের ভিতর থেকেই বের হয়ে আসা। আচ্ছা আচ্ছা। আহ তারপরে আছেন আমাদের সাথে রাশেদ ভাই। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে, আসলে আমরা সবার কাছ থেকেই জানবো, সিরিয়াল ওয়াইজ আর কি যেতে হচ্ছে আমাকে একটু ইয়ে করে মেনটেন করে। রাশেদ ভাই, আপনার স্টার্টিংটা একটু জানতে চাচ্ছিলাম, কিভাবে এই এই মিউজিকের ইয়েতে আসা আর কি। আসলে ওই সবার যেভাবে মিউজিক ভালোবেসে, আমি ভিন্ন ধারায় ছিলাম, ভিন্ন ধারা থেকে আসলে এই ধারায় এই মিউজিকে আসা। মিউজিকে বলতে আমি 96-এ ঢাকায় যে শাহিন ভাই যে কোম্পানিতে ছিলেন ডিজে প্রোতে জয়েন করি। তখন মূলত সাউন্ড ইঞ্জিনিয়ারিং বুঝি না, ভালোবেসেই ঢোকা, গান বাজনা পছন্দ করতাম। এসে তখন আমি সুপারভিশন করতাম কোম্পানির। তারপর আস্তে আস্তে চলে গেলাম 98-এ চিটাগং এ, তখন সাউন্ড সিস্টেম বিজনেস শুরু করি এবং ব্যান্ডগুলির সাথে প্যাশনেটলি জড়িয়ে পড়ি। এবং ওই চারু ভাই যেটা বললো, নেশা থেকে পেশা আস্তে আস্তে হয়ে গেল। আবার 2006-এ ঢাকায় এসে ডিজে প্রোতে জয়েন করি এবং ডিজে প্রোতে এখনো চলছে এবং কাজটা চালিয়ে যাচ্ছে এখনই প্রফেশনালি। এই আমার গল্প। আচ্ছা আচ্ছা। আম, শুনে অনেক ভালো লাগলো। আসলে ঘুরে ফিরে সবার অনেকটা একই রকম হয়, আসলে সবার এই লাইনে যারা আসে 99% আমি বলবো যে আসলে মনের আবেগ থেকে বা ভিতর থেকে যে মিউজিকের প্রতি ভালোবাসা বা সাউন্ড বা সবকিছু এইগুলোর থেকেই আসা। আসলে এখানে এটা রাইট। এমন একটা প্রফেশন, আর্ট। এখানে ওরকম ভাবে না যে মানে কেউ জোর করে ঠেলে পাঠালো বা এরকম কিছু না, মন থেকেই, মনের আত্মার টান থেকেই আসা। যাই হোক, অ্যাবসলিউটলি। ফয়েজ সাগর ভাই, আপনি চুপচাপ আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই ব্যাপারটা। আমিও মোটামুটি সবার মতন একই অবস্থায় আমার। আহ, আমার মিউজিক লাইফ শুরু চট্টগ্রামে ব্যান্ডের সাথে। আমরা বন্ধুরা মিলে একটা ব্যান্ড ফর্ম করি, ওই ব্যান্ডে আমি বেস গিটার বাজাতাম। প্রথমে অবশ্য রিদম গিটার বাজাতাম, পাশাপাশি গান করতাম, পরে বেস গিটার বাজাতাম। ব্যান্ডের প্রয়োজনে আসলে টুকটাক সাউন্ড সাপোর্ট দিতে হইতো ব্যান্ডকে, কারণ তখন সাউন্ড আমাদের নিজেদের চিটাগাং যে ট্রেন্ডটা ছিল যে বেশিরভাগ ব্যান্ডেরই নিজেদের সাউন্ড ছিল, আমাদের ওইরকম ছিল না। তো আমরা যখন বাইরে থেকে আনতাম, অবভিয়াসলি সেটা অন্য কোনো ব্যান্ডের কাছ থেকে সাউন্ড ভাড়া করে আনা হতো। তো সেখানে দেখা যেত যে ওরা মাঝে মাঝে ইচ্ছা করেই কিছু দুষ্টামি টুষ্টামি করতো। তো সেগুলো থেকে বাঁচার জন্য আমরা আমাদের ব্যান্ড থেকে ডিসাইড করলো যে আমরা নিজেরাই নিজেদের সাউন্ডটা করব, বাইরে থেকে আনবো সিস্টেম, কিন্তু নিজেরাই নিজেদের সাউন্ডটা করবো। তো টুকটাক ওভাবে করতাম। করতে করতে পরিচয় হলো চিটাগাংয়ের একজন লোকের সাথে, ওনার নাম হচ্ছে রহিম ভাই। চট্টগ্রামের স্পার্ক নামে একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের এখনো আছে ব্যান্ডটা, সেই স্পার্ক ব্যান্ডের ফাউন্ডার মেম্বার ছিলেন তিনি।
তো ওনারও আবার একটা সাউন্ড সিস্টেমের ব্যবসা ছিল চিটাগাঙে, বেশ বড় সড়ো ব্যবসায়ী ছিল ওনাদের। ওনার পার্টনার ছিলেন গিয়াস ভাই। তো ওনার কাছে সাউন্ড ভাড়া নেওয়ার পর একদিন উনি যাননি সাউন্ডের সাথে, আমাকেই জোর করলেন যে তুই তো চালাস সব সময়, তুই তো সাউন্ড টাউন টুকটাক করস, আজকেরটা তুই চালায় না, আমি যাইতে পারবো না। তো ওই থেকে শুরু। ঢাকাতেও চলে আসলাম একটা সময় জীবিকার তাগিদে, বিয়ের পর পর, সেটা বোধহয় 98-এ। এসে বেশ কিছুদিন গ্যাপ ছিল, গ্যাপের পরে তারপর আবারও ঢুকলাম। তখন ওই যে শাহিম ভাই, যেটা শাহিম ভাইদের সাথে সাথে থাকতাম, শাহিম ভাই তো এই তুই একটু বস মিক্সারে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, অথবা একটু সিগারেট খেয়ে আসতেছি, এরকম শাহিম ভাই ছিল। তারপরে যে একজন ছিলেন বাবু ভাই, মোচলা বাবু ভাই। এই করতে করতে আবার এক পা দুই পা করে এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং লাইনে চলে আসা, এবং এখন এটা আমার পেশা। আচ্ছা আচ্ছা। যাই হোক, ঘুরে ফিরে আসলে অনেকটা একই রকম সবারই, আবারও বললাম। আমি যতটুকু জানি যে ভাই আপনারা সবাই আসলে এই অঙ্গনে, মিউজিক অঙ্গনে বা আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে সবাই এখন এখন মানে আগে থেকেই প্রফেশনাল ভাবেই আসলে জড়িত আছেন। মানে এটাই আপনাদের প্রফেশন প্রথম, তাই তো? তো হ্যাঁ, এইটা নিয়ে আমি জানি যে শামীম ভাই, রাশেদ ভাই ওনারা ডিজে প্রোতে আছেন, বা আপনারা সবাই এক একজন এক এক জায়গায় কাজ করছেন বিভিন্ন সাইডে। তো আপনাদের একটু কাজ টাজ নিয়ে একটু জানতে চাচ্ছি, এখন কে কিভাবে মানে কিসে আছেন, কি করছেন। শামীম না ভাই ওই দিয়ে যে শুরু বললাম, করেন। না যেটা আমাদের আমাদের পেশা কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারিং। মানে হোয়াট এভার দ্য ব্র্যান্ড নেম ইজ ডিফারেন্ট হইতে পারে। আমি যেমন ডিজে প্রোতে আছি, রাশেদ ডিজে প্রোতে আছে, সাগর সাউন্ড স্টেশনে আছে, চারু ভাই ওনার স্টুডিওতে আছে, বাট আমাদের প্রফেশন জায়গা কিন্তু একটাই। সো আমরা সাউন্ড নিয়ে পেশনেটলি কাজ করি। এবং এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং এই যে পেশাটা, এই পেশাটা হচ্ছে, আমি মনে করি আর কি, আমাদের মতো যারা মনে করে, আমরা শুরু থেকেই তো অনেকদিন ধরে করছি। আমরা সদ্য মবিন ভাইকে দেখেছিলাম, ওনার সাথেই আমরা সবাই কিন্তু মোটামুটি, আমি আর চারু ভাই দুজনেই খুব ভাবে ঘনিষ্ঠ ছিলাম। রাশেদ ভাইও কিছুটা ঘনিষ্ঠ ছিল, আর সাগর বোধহয় পাইনি। আর বাট আমরা ওনার থেকে দেখেছি, শিখেছি, এবং এটার একটা যে গুরুত্বটা কি অ্যাটলিস্ট উনি এটা বোঝাতে পেরেছেন বা আমাদেরকে দেখাতে পেরেছিলেন যে এইটা একটা গুরুত্ব। স্টিল নাও আমরা এখন পর্যন্ত আসলে এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর পেশাটার বা সাউন্ড ইঞ্জিনিয়ার যারা হবেন তাদের গুরুত্বটা কিন্তু এখনো ওভাবে, যেভাবে হওয়া উচিত ছিল, যেভাবে পাশের দেশে হয়েছে, সেভাবে কিন্তু অতভাবে কিন্তু আমাদের এখানে এত এত রিচ হয় নাই। হ্যাঁ, এত ইলাবোরেটও হয় নাই। কেন হয় নাই সেটা আসলে আমি জানি না। সেটা হয়তো ল্যাকস অফ ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটির উপর হইতে পারে, ল্যাকস অফ আই নো আমাদের ইনস্টিটিউটাল সমস্যাগুলোর কারণে হইতে পারে, সবকিছু মিলিয়ে। তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং পেশাটা কিন্তু আমাদের কমন। আমরা যে যেই প্রতিষ্ঠানে থাকি না কেন, চারু ভাই একটা টিভি স্টেশনের সাথেও আছেন। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটাই লোক যেখানেই চাই কিছু করি, আমাদের পেশা কিন্তু এই একটাই, সাউন্ড ইঞ্জিনিয়ারিং। তো আমরাও চাই যাতে এই পেশায় আরো সবাই ইনভলভ হোক, সবাই আসুক। তুমি তো নিজেও একজন মিউজিশিয়ান এবং টুকটাক করতা ইটারে রোমে, আমি জানি। তো তুমিও বুঝতে পারতেছো যে আসলে এইটার যে আসলে গুরুত্ব কতখানি, সেটা মানে এটা মানে এটা ডেফিনেটলি। আসলে বলে বোঝাতে পারবো না আর কি। ওই জায়গাটাতে আমরা এখন একটু এখনো পিছিয়ে আছি আমি বলবো আর কি। আহ সেটাই। আর যেটা হচ্ছে যে আসলে গত এই কিছু সময় ধরে এই কোভিড-19 প্যান্ডেমিক এই সিচুয়েশনের জন্য আসলে অনেক মিউজিক ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ মানে ক্ষতিটা হয়েছে আমি বলবো, স্পেশালি আপনার এই লাইভ ইভেন্ট গুলাতে। আর বাংলাদেশের যতটা এখন মিউজিকটা আসলে ডিপেন্ড, যারা আর কি আর্টিস্ট বা যারা সাউন্ড ইঞ্জিনিয়ার বা যারা লাইটিং এ আছেন, সবকিছু মিলে আসলে সবকিছুর মূল এখনই আমাদের হুম, ইয়েটাই আছে, যেটা বলে লাইভ কনসার্ট গুলা। একদম। কারণ এখন আগের সেই ইন্ডাস্ট্রির ওই প্রোডাকশন বের হয় না ওইভাবে, অ্যালবামে বের হচ্ছে না, বা এখন ডিপেন্ডেন্ট টোটালি এই লাইভের উপরে। বাট এই Absolutely. লাইভের যে ব্যাপারটা, এখানে আপনারা কতটুক আমি জানি ডেফিনেটলি অনেক ইনফেক্টেড, আপনারা মানে এফেক্টেড হয়েছেন। আর আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি আসলে এই গত এক বছর যে অবস্থাটা, বা আপনারা কতটুকু হেল্প পেয়েছেন কিনা, সরকারি ভাবে কোনো হেল্প পেয়েছেন কিনা। কারণ মিউজিক ইন্ডাস্ট্রির আপনারা যেহেতু প্রফেশনাল ভাবে এটা নিচ্ছেন, তো প্রফেশন যেহেতু, তো আমরা আশা করি যে আসলে এখানে নিশ্চয়ই একটা অনুদান ব্যাপার আছে সরকারের, বা থাকা উচিত। বা আমি আসলে ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনাদের কিভাবে কাটলো, বা আপনারা সহ আরো যারা আছে এই যে স্টেজে কাজ করে যাচ্ছে, স্টেজের পিছনে কাজ করে যাচ্ছে, এই রিলেটেড আর কি, যারা সাউন্ড বা লাইটিং বা বিভিন্ন এই রিলেটেড, এদের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি সবকিছু মিলে
মানে কিভাবে কি চলছে এখন? আচ্ছা, এটা কি আমি বলবো না, একটু সাগর বলবে বা রাশেদ একটু বল, কেউ একজন। জি রাশেদ ভাই, হ্যাঁ। আচ্ছা আমি বলছি। আসলে এই 8 মাস তো হয়ে গেল, হ্যাঁ, লাইভ সাউন্ডের উপর বা লাইভ প্রোগ্রামগুলির উপর, ইভেন্টস গুলির উপর আমরা সবাই আসলে বিশাল একটা পরিবার, বিশাল পরিবার। এটা একটা ক্রু থেকে শুরু করে একটা পিক আপ ড্রাইভার থেকে শুরু করে সবকিছু কিন্তু হ্যাঁ, একটা চেইন, একটা সাথে একটা জড়িত। হ্যাঁ, সবকিছু থমকে গেছে কিন্তু এক প্রকার। আমরা ভীষণভাবে বিপর্যস্ত এক প্রকার। তারপরও যেহেতু এটা করে আমাদের চলতে হয়, এটা আমাদের প্রফেশন, আমরা আমরা নিজেদেরকে রেশনিং করে চালাচ্ছি এক প্রকার। যেটা আগে 100 টাকা আমরা 6 মাস খেতাম, ওটা আমরা এখন 100 টাকা আমরা 1 বছর খাচ্ছি। হ্যাঁ, ভাগ ওই বিষয়টা ওই জায়গায় যা ছিল তাকে নিয়ে আমরা এগিয়ে চলছি। এখন কিছুদিন অল্প কিছু টুকটাক ইভেন্ট শুরু হওয়ার পথে, আবার যখন এই শীতকাল আসলো, যখন চারিদিক থেকে প্যান্ডেমিকের একটা ভয়ানক চাপের আগমনী বার্তা শোনা যাচ্ছে, এবং সবাই আবার সবকিছু স্থবির হয়ে গেছে, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে ঠিক বুঝতে পারছি না আসলে কি করবো। সাগর কিছু বল এই বিষয়ে, তোর এক্সপিরিয়েন্স আছে, একসাথে কয়েকদিন কাজ করেছি, কয়েকদিন কিছুদিনের মধ্যে বল। হ্যাঁ, এখন মানে সিচুয়েশনটা আসলে খুবই মারাত্মক। মারাত্মক বলতে আমাদের তো বিশাল পরিবার, অনেক লোকজন আমাদের টোটালি ইন্ডাস্ট্রিতে বা আমাদের এই দেশে। এখন মানে এটার ভাস্টনেস যদি বোঝাতে যাই কিরকম, ঢাকা শহরের বাইরেও এখন অনেক সাউন্ড কোম্পানি এসেছে। এটা ছোট হোক, এক পেয়ার স্পিকার নিয়ে হোক, তারও একটা কোম্পানি, তারাও কিন্তু আমাদেরই পরিবারের একটা অংশ। হ্যাঁ, ওরা আমাদেরকে দেখে দেখে ইন্সপায়ার্ড হয়ে ওরা একটা সাউন্ড কোম্পানি করছে, যে হ্যাঁ ওদের গ্রামে যেই গায়ে হলুদ বা বিয়ে বাড়ি হোয়াটএভার যে প্রোগ্রাম গুলো হোক, ওটাতে ওরা সাপোর্ট দিবে। তারাও কিন্তু অলমোস্ট এখন মানে খুবই খারাপ অবস্থার মধ্যেই রান করতেছে। যেমন আমাদের এই সময়টার মধ্যে আমাদের দেশে যে সমস্ত বড় ইভেন্ট গুলা হয়, তার মধ্যে হচ্ছে পূজা, তারপর হচ্ছে 16 ডিসেম্বরের নানা রকম প্রোগ্রামস হয়। আর এই অক্টোবর থেকে তো মোটামুটি কর্পোরেট ইভেন্ট গুলো হইতেই থাকে সমানে, একেবারে মার্চ এপ্রিল আমাদের সিজনটাই শুরু হয়, সিজনটাই শুরু হয়। তো এখন এই টোটাল এই ব্লকের মধ্যে আমরা তো আমরাই, আমাদের চেয়েও খারাপ অবস্থায় লোকজন আছে। আমরাও একেবারে যে ভালো আছি তা না, খারাপ অবস্থার মধ্যে আছি, কিন্তু মুখে হাসিটা ধরে রাখছি। কারণ এখনো তো মানে থাকার জায়গা, একটু মাথা গোঁজার জায়গা আছে, একটু খাওয়া পড়ার বিষয় দিয়ে এখনো আছে। তবে যারা আমাদের ক্রু আছে তাদের অনেকেরই খুব অবস্থা খারাপ। অনেকে আছে আমি যেরকম আমরা হ্যাঁ, তো আচ্ছা, 7-8 বছর শামীম বয়স ভাই। থেকে অনেক ক্রু আছে আমাদের এখানে থাকে। ওরা সাউন্ডের কাজ ছাড়া ওরা তো আর কিছুই জানে না। ডেফিনেটলি। ট্রু ট্রু। মানে আমি যদি সবুজ তোমাকে এভাবে বুঝাই, বিষয়টা হচ্ছে যে আসলে সারা পৃথিবীতে স্থবির। হ্যাঁ, সেখানে বেসিক নিডস যেটা হয়, যে বেসিক নিডস গুলার পরে আসলে এন্টারটেনমেন্ট আসে। হ্যাঁ, সো যে কোনো ক্রাইসিসে ফার্স্ট এফেক্ট হয় কিন্তু এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এবং রিভাইভও করে সবচেয়ে দেরিতে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, সো দুইটা জিনিস আসলে ভাইস ভার্সা। এখন তুমি এটা আসলে কাউকে দোষারোপ করতে পারছো না, বা জিনিসটা আসলে নিজে আমরা আমরা উই ক্যান হেল্প ইট আউট, মানে এটা আসলে নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করার মতো। তুমি একটা কথা জিজ্ঞেস করেছিলে, সেটা হচ্ছে যে সরকারি অনুদান বা সাহায্য, এই ব্যাপারটাতে আসলে আমরা একটু মানে স্থবির আছি। আমাদের এই ব্যাপারে আমাদের অ্যাসোসিয়েশন বা ফোরাম আছে, ওনারা কিছু কার্যক্রম করার চেষ্টা করেছেন, হ্যাঁ, বা করছেন। হয়তো ভবিষ্যতে এটা একটা মানে এই প্যান্ডেমিক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। হাউ টু ইউ লেট ইউর, মানে তুমি নিজেও বুঝতেছো, যেহেতু জি জি। তোমরা আমাদের চেয়ে বেশি ভিক্টিমাইজ আসলে আমাদের দেশে। তাও আমি মনে করি যে আমরা সবাই মিলে, মানে আমরা সবাই মিলে আমাদের যারা আছে, আমাদের ওই যে বললাম, সাগর বললো, রাশেদ বললো, যে একটা বিশাল পরিবার। আমরা হিসাব করে দেখেছি প্রায় 5 লাখ মানুষের 20 লক্ষ মানুষের পরিবার। একটা মানুষ যদি 5 লক্ষ মানুষ যদি এখানে কাজ করে, আমি যদি 4 জন করেও ধরি ফ্যামিলি মেম্বার, ইটস 20 lakhs পিপল। হ্যাঁ, তো এটা কিন্তু সংখ্যায় খুব একটা কম না, কিন্তু এবং এটা গবেষণা করে বের করে, হ্যাঁ হ্যাঁ, এটা অলমোস্ট একটা হ্যাঁ রিসার্চ করে বের করা। সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা হলো যে ওই যে সাগর যেটা বললো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটা সাউন্ড নিয়ে সে করেছে। আসলে আমাদের ওই কোনো নির্দিষ্ট কোনো ক্যারিকুলামের মতো কোনো কিছু না থাকাতে আসলে আমরা টোটাল জিনিসটাকে আসলে এক জায়গায় করতে পারিনি, বা এক জায়গায় হয়নি। তো আমরা তাও আশার আলো রাখছি এই কারণে, কারণ মানুষ তো আশায় বাঁচে। নিশ্চয়ই সবকিছু আবার আগের মতো হবে,
আমাদের কাজের ক্ষেত্র আগের মতো হবে। আমরা এখনো আশাহত নই, এখনো আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে শুক্রিয়া এখনো শুক্রিয়া টেবিলে খাবার আছে, খেতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা ভালো মানে বেঁচে আছি, এটা হচ্ছে বিশাল ব্যাপার। তো আমাকে বিশাল অনেকেই আমার বড় ভাইরা বলেন যে 2020 ইজ এ ইয়ার যেখানে তুমি বেঁচে থাকো কষ্ট করে। হ্যাঁ, তোমার যাবতীয় কার্যক্রম বা যাই কিছু করো সেটা বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবা। হ্যাঁ, বাট ওটা absolutely. নিয়ে এখনই ফ্রাস্ট্রেটেড না হওয়ার আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ নিশ্চয়ই সবকিছু হোপ, এভরিথিং উইল বি ফাইন। তবে আমার মনে হয় এই স্টুডিও ওয়ার্ক গুলো বোধহয় ভালোই হয়েছে প্যান্ডেমিকে। চারু ভাই কি বলেন? হ্যাঁ, স্টুডিও ওয়ার্ক তো ওই অ্যাজ ইউজুয়াল যেরকম চলে আর কি ওরকম। তবে মাঝখানে শুরুর দিক যখন শুরু হলো প্যান্ডেমিক, ইনফ্যাক্ট তখন মাস দেড়েক দুয়েকের মতো অলমোস্ট সব কিছুই মানে একদম বন্ধ ছিল। স্টাক হয়ে গিয়েছিল। ইভেন আমার অফিসের ব্যাপারগুলোও স্টাক হয়ে গিয়েছিল। এরপরে আস্তে আস্তে একটু সবার যখন ভয় কাটলো, তারপরে তো আস্তে আস্তে চলছে। ওই আপনাদের যেরকম শুরু হচ্ছে আমাদেরও ওই রকম একই আর কি। মানে মাস্কই তো খোলা যাচ্ছে না, মানুষ গান গাবে কখন? তাই না? এই হচ্ছে অবস্থা। সে যা বললেন না। আহ, না, ঠিক আছে, চারু ভাইয়ের কথাও একদিক দিয়ে ঠিক আছে যে আসলে সবাই একটা প্রথম দিকে যেটা ছিল যে অনেক ভীত ছিল, এখন কিছুটা একটু মুভ করতেছে মানুষ, অনেকেই মুভ করতেছে। আর এই ইদানিং তো আপনাদের ওই লাইভ ইভেন্ট গুলাও কিছু কিছু মানে সীমিত আকারে, টুকটাক যেটা শুরু হয়েছে, কিছু কিছু, একেবারে হ্যাঁ, সীমিত আকারে। হ্যাঁ, টুকটাক শুরু হয়েছে। তো আই থিঙ্ক এইভাবে এখন যেটা হচ্ছে আপনাদের, আসলে এটাতে এমন কোনো ইয়ে নাই, কারণ সবাই যদি ডিস্টেন্সটা মেনটেন করে চলে বা একটু নিয়মটা মেনে চলে, মাস্ক ইউজ করে, দেন আমার রাইট। মনে হয় সবকিছুই আবার আস্তে আস্তে শুরু করা যায়। গ্যাদারিংটা একটু অ্যাভয়েড করে চললে বা একটু ওই ব্যাপারে একটু ইয়ে করলে সবকিছুই আবার কিন্তু করা যায়। কারণ কত মানুষ, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন অ্যাবাউট 20 লাখ পিপল, হ্যাঁ, তো এই যে মানুষগুলা, এদের তো একটা কিছু একটা হতে হবে। তো এটার জন্য আমার মনে অবশ্যই। হয় আস্তে আস্তে যারা ইভেন্ট অর্গানাইজার বা যারা যেভাবে সব দিক থেকেই কিছুভাবে সীমিতভাবে আবার করতে পারে, যেটা শুরু হচ্ছে ইদানিং দেখতেছি বিভিন্ন ব্যান্ড, চিরকুট, এই যে আপনি রাশেদ ভাই বা এই যে সাগর ভাই, ওনারাও টুকটাক কাজ টাজ করতেছে, যারা যাদের সাথে ব্যান্ডের সাথে আছেন, বা আপনাদের নিজস্ব ডিজে প্রো থেকেও মেবি কিছু প্রোগ্রাম ইদানিং ইয়ে করেছেন আপনারা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আসলে কিছু সবাই করছে টুকটাক। এটা মানে আসলে কিছু স্টার্ট স্টার্ট হচ্ছে হচ্ছে। আর কি, আমি যেটা স্টার্ট হচ্ছে টুকটাক করে। হচ্ছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা কন্টিনিউ হোক, একটু ভালোর দিকে যাক ইনশাআল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আমাদের সাথে অনেকেই আছেন, অনেকেই কমেন্টস করছেন, যারা দেখছেন হাই হ্যালো করছেন, আমি একটু দু একজনকে ইয়ে করে নিচ্ছি। শহীদ হাসান, আম, মীর মাসুম, সাইফুল কবির, সাইফুল হাসান অভিক, তারপর আছেন আসাদুর রহমান, মোসলে চৌধুরী পিজু, শামীম সরকার, সমীর সরকার। শাফায়েত ফাইসাল, আচ্ছা আচ্ছা, সামির সরকার, শাফায়েত ফাইসাল, শিবলি আহমেদ, সহ অনেকেই আছেন আমাদের সাথে। তো বেশ কিছু কমেন্টস আমাদের কাছে আসছে, তারপর আমি দু একটা কমেন্টস একটু নিয়ে নিচ্ছি। এদিকে আছেন এমকেবি মুস্তাফা, মোহাম্মদ জামশেদ আবেদিন, সালাম জানাইছে সবাইকে। স্টাইলো পাঙ্ক জিত, সরি আমি আসলে ইয়েটা করতে পারি, হ্যালো পাংজিত হচ্ছে আমাদের ভাতিজা। পাঞ্জিত, হ্যাঁ, সাইফুল ইসলাম রনি। সবুজ, একটু যদি তুমি পারমিশন পাই, সবার পারমিশন, একটু কয়েকটা শিওর নাম শিওর এখানে আছে যেটা আমাদের কাছে খুবই একটু না বললেই নয়। তার ভিতর মীর মাসুম আমাদের খুবই কাছের একজন ভাই ব্রাদার। আচ্ছা আচ্ছা, ইউ নো ভাইয়া এভরিবডি আমি একটু nowadays is ইন্টারাপ্ট very করি, ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে মানে আমার এখান থেকে মানে যারা ভিউয়ার্স আছে সবাইকে দেখা যাচ্ছে না, যারা শুধু কমেন্টস করতেছে আমি তাদেরকে দেখছি। সো আপনি না না, প্লিজ, মীর মাসুমের কমেন্ট করেছে, ও তো সবাইকে আচ্ছা সালাম আচ্ছা আচ্ছা জানিয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম সালাম খাইছো? মুরব্বি। হ্যাঁ। মীর তারপরে মাসুম এখানে খাইছো? একজন আছে খাইছে সাইফুল কবিরের কথাটা এই জন্য বলতে চাই। আমাদের আর রাশেদের দুজনেরই একটা লিঙ্কে আমরা ঢাকায় ফার্স্ট আসি, কিন্তু ও আমাদেরকে নিয়ে আসে ঢাকায়, ওর লিঙ্কে আমার আসে। মেন্টর বটে, ও মেন্টরও বটে হ্যাঁ, আমার। এবং ওর একটা সাউন্ড কোম্পানি ছিল, সাউন্ড সিটি নাম, চিটাগং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। and we both work for মানে আমরা চিটাগং লং টাইম। হ্যাঁ। তারপরে এখানে শহীবুল হাসান অবিক আমাদের খুব প্রিয় ছোট ভাই, ডিজে ছিল। আসাদুর রহমান চিটাগং ছোট ভাই, পিজু। পিজু আমাদের একজন খুব, হি ইজ ভেরি গুড মিউজিশিয়ান। সমীর সরকার আমাদের একজন দাদা। শাফায়েত ফয়সাল, ওর কথাও একটু আলাদা করে বলতে চাই, আমাদের খুব প্রিয় ছোট ভাই।
আমাদের এই যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর যে কষ্টটা, নাহিদ হ্যাঁ যে নাকি? নাহিদ, হ্যাঁ এটা নাহিদ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে কষ্টটার ভিতরে যারা একটু নিজের উদ্যোগে কিছু টেকনিক্যাল নলেজ নোহাও করেছে, এবং হি ইজ ওয়ান অফ দা বেস্ট, আমি বলবো অ্যাবসলিউটলি নাহিদকে, হ্যাঁ রাইট। অ্যাবসলিউটলি বেস্ট। ওর স্টেজ ম্যানেজমেন্ট এখনো আমার কাছে মানে অসাধারণ একটা ছেলে, এবং অসাধারণ সাপোর্টিভ একজন লোক। যাই হোক, আমি আসলে অনেকে জিৎ আমাদের একদম খুব কাছের, ও দেশের ও ইন্ডিয়াতে থাকে, আমাদের খুব কাছের মানুষ। তারপরে সাইফুল ইসলাম রনি, সাহায্য করার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমাদের কাজকর্ম শুরু হচ্ছে টুকটাক, ইনশাআল্লাহ, আল্লাহ রহমত, দেখা যাক কি অবস্থা হয় আর। চলো লেটস কন্টিনিউ। আচ্ছা, আমি তো এতক্ষণ শুনলাম আপনাদের সাউন্ড নিয়ে বা রেকর্ডিং নিয়ে। চারু ভাই স্টুডিওতে ওয়ার্ক করতেছে প্রফেশনালি, আপনারা স্টুডিও প্লাস বাইরে কাজ করতেছেন। তো এর বাইরে আপনারা মানে আর কে কি করছেন? মানে এটা তো প্রফেশন, ঠিক আছে, মেইন প্রফেশন। এর বাইরে যেমন চারু ভাই আগে গান টান গেত। চারু ভাইয়ের আমি ছোটবেলা থেকেই ফ্যান। চারু ভাইয়ের র্যাপ গানগুলা বাংলাদেশের প্রথম যখন বের হলো, হ্যাঁ, ত্রিরত্নের খেপা, হজবরল, এগুলো শুনে আমরা আসলে তখন নতুন একটা মাত্রা যোগ হয়েছিল বাংলাদেশের মিউজিকে। হ্যাঁ, তো ভাইয়া আমি বুঝলাম না, হুট করে কিন্তু আবার টুকটাক ছেড়ে দিল। তো এই ব্যাপারে না, একটু জানতে চাচ্ছি ছোট করে, ওই যে চারু ভাই বললেন আপনার। মাত্রা যোগ হয়েছিল, তারপরে বাংলা একাডেমি অনেক নাম কারেকশন করে, তাতে অনেক মাত্রাই বাদ পড়ে যায়, তো আমরাও সেই দলে চলে যাই আসলে। সেই কারণে মানে ওইটা আসলে ঠিক একটা মানে একটা লিমিটেড টাইমে আমাদের শখ হতো আর কি। ওই রোজার ঈদ আসলে, কোরবানির ঈদ আসলে, বিভিন্ন অকেশন আসলে পার্থদা, আমরা, আশরাফ বাবু, আরো কয়েকজন, মানে তখন একটা ওই মানে একটা থাকে না যে আপনার মানে আমরা এইভাবে প্রজেক্টগুলো হতো যে যে আচ্ছা কাপড় চুপড় তো কেনা হয়ে গেছে, এখন টুপি বা রুমাল কেনার পয়সা কিভাবে হয়েছে, চল একটা ক্যাসেট করি। ওই ওই তখন ওই গানের অবস্থা যেরকম আমাদের ক্যাসেট করার ঠিক ওইভাবেই একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত। তো ওইভাবে ফাজলামি করতে করতে পরে দেখি লোকজন শুনতেছে, বেসিকটা ওইভাবেই আসা সবার যে করি। ঈদেরটা অবশ্য পার্থদারা প্রথম যেটা করে ত্রিরত্নের খ্যাপা, ওটাতে আমি একদম ফুললি ইনভলভ ছিলাম না, আমি অল্প কিছু কোরাসে ছিলাম। তো ওইটা অনেক প্ল্যান প্রোগ্রামের ব্যাপার ছিল, বাট আমার পরে যেটা বায়ুচরা হয়, আরও অনেক অ্যালবাম হয়, ওইগুলা জাস্ট আমার আর বাবুর ওইভাবেই যে চল একটা করি, এই ছিল। তো আর চলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, মানে আমি চলে যাওয়াই বলবো, কারণ একটা পর্যায়ে দেখা গেল যে আসলে তখন আপনারা সবাই জানেন যে প্রোডাকশন বল বলতো এইটা করো ওইটা করো, এই ধরনের একটা সিস্টেম কিন্তু চালু হয়ে গেল যে এই রকম গান করছেন কেন, ওই রকম গান করে নিয়ে আসেন, এই রকম এক একটা প্রবলেম অ্যারাইজ করা শুরু করলো। তো আমরা যেহেতু আহ, ওই র্যাপ গানগুলাই করতাম, তো ওইগুলাতে তখন তাদের ইনপুট আসা শুরু করলো, অমুক হিন্দি গানের একটা বাংলা করে নিয়ে আসেন, তমুক এইটা করে নিয়ে আসেন, এইটার প্যারোডি করে নিয়ে আসেন। তো ওই সেন্স থেকে আমি বাবু ঠিক করলাম যে যে প্যারোডি করতে হয়, লটস অফ পিপল ওভার দেয়ার টু ডু দ্যাট প্যারোডি সং। তো তখন আমরা কমিয়ে দিয়ে কাজলকে ইন্ট্রোডিউস করা শুরু হলো গানের ক্যাসেট দিয়ে। তখন আমরা ব্যাক স্টেজে চলে গেলাম আমি বাবু, আর কাজলকে সামনে দিয়ে দেওয়া হলো, এইভাবে আসলে চলে যাওয়া। কারণ ওই প্যারোডি করার তো দরকার নাই। আর খুব স্বাভাবিক, আচ্ছা তারা ভাইয়া, ছিলেন তখনকার তাহলে গডফাদার। আহ, মানে আমি এখনকার সিচুয়েশনটা আসলে টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার। তাহলে কি আমি বলবো আগে এক সময় বাংলা মিউজিকের থেকে হিন্দি মিউজিকের প্রতি আমরা বেশি আকৃষ্ট ছিলাম? মানে যেটার জন্য যে হিন্দি প্যারোডি গুলার আহ, চাহিদাটা বেশি ছিল। হ্যাঁ, বা আসলে আপনারা যে র্যাপ র্যাপ সংরা করতেন বা ইংলিশ থেকেই হ্যাঁ, তো করতেন অনেক কিছু। হিন্দির ব্যাপারটা কেন জানি আমাদের সবার পকেটেই থাকে, মানে বাংলার চেয়েও হিন্দি ব্যাপারটাকে খুব এত ভালোবেসে ফেলি। আহ, এখন তো কমে গেছে আল্লাহর রহমতে। অনেক সময় কিন্তু আমাদের হাই দোস হাই ইয়ার এগুলাও চলতো অনেক জায়গায়, এখন এগুলো যদিও অ্যাবসলিউটলি। কমে গেছে। তো ওই থেকেই আর কি, মানে বাসার ছোট বাচ্চাকে দেখবেন বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু 2 লাইন হিন্দি গান গাইতে পারে। তো এমনভাবে তারা আমাদেরকে চা খাইয়ে দিয়েছে, এখন ওই নেশা থেকে বেরোতে পারছি না। আবার মাঝখানে আরও সময় গেল যে কাপড় চোপড় বাসায় হয়তো ঢুকার পরে আপনি চিনতেই পারছেন না আপনার পরিচিত কোনো আহ,
লোককে যে কি ব্যাপার, ওকে তো সকালে এরকম দেখে যায়নি, হঠাৎ দেখলেন যে ঘরে ঢোকার পরে সিরিয়ালের মতো মেকআপ করে কাপড় চোপড় পরে বসে আছে। এরকমও অনেক আছে। আর বিয়ে বাড়িতে গেলে তো আপনি ইন্ডিয়ান সিরিয়ালে আছেন না বাংলাদেশের কোনো বিয়েতে আছেন, এটা খুবই দুষ্কর ব্যাপার। যাক, এখন ওইখান থেকে আমাদেরকে সরে আসতে হচ্ছে, অনেকেই সরে গেছেন, ইনশাল্লাহ সরে যাবেন, কারণ নিজের ব্যাপারটা তো এইটা এক সময় কিন্তু ভিতর থেকে ডাক দেয় যে আমি না, তো অনেক চেঞ্জ এইটা, হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, হ্যাঁ অনেক আমি চেঞ্জ তো হয়েছে। এইটা, আমাকে এইটা নিয়েই থাকতে হবে। তো সো এইটা এক সময় সবাই চেঞ্জ হবে, এটা মানে এখন Change হয়ে হয়েছে, গেছে অনেক দূর, বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার সাথে ঠিক আছে ভাইয়া, আপনার টোটালি হিন্দির যে ব্যাপারটা বলছিলাম, বাট আপনি কিন্তু একটা দিকে খেয়াল করে দেখেন, বাংলাদেশি যে ব্যান্ডের যদি মিউজিকের কথা বলেন, সেটা কিন্তু আমরা এশিয়ার মধ্যে, ইন্ডিয়ার থেকে, মানে এশিয়ার মধ্যেও প্লাস ইন্ডিয়া থেকেও অনেক ব্যান্ডের দিক থেকে অনেক আগায় আছি। আমাদের বাংলাদেশের অবভিয়াসলি। ব্যান্ড গুলা বা যারা মিউজিকের ইয়েগুলা রাইট, কিন্তু অনেক বেশি। রাইট। হ্যাঁ, এখন আমাদের দেশ সমস্যা হচ্ছে থেকে যে আমাদের পরিমাণ হয়তো ব্যান্ড, শামীম ভাই বলতে পারবে, আমাদের দেশ শ্যাম থেকে ভাই যে পরিমাণ ব্যান্ড বলতে হবে। ইন্ডিয়াতে যে শো করে আসছে, ওই রকম পারফরমেন্স মনে হয় তখন ওদের দেশে ওই ব্যান্ডও ছিল না হাতে গোনা। আমাদের দেশি ব্যান্ড যারা ইন্ডিয়াতে পারফর্ম করছে, শামীম ভাই তো ওগুলার একদম কালের সাক্ষী। না না, সেটা আসলে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জি। একটা সময় ছিল, এটা আসলে কাউকে ছোট করে বলা না, মানে না না আমি না না না। নিজেকে ডিসক্রিমিনেশন এভাবে জি। করি। একটা সময় ছিল যে অ্যাকোস্টিক ড্রামের সাউন্ডটা বের করা, হ্যাঁ, জন্য ব্যান্ডরা অক্টোপেড ইউজ করতো। মানে ওয়াই ইউর, মানে আমি প্রথম যখন যাই 97-এ, আর তখন আমি ড্রামস নিয়ে গেছিলাম এখান থেকে, অ্যাকোস্টিক ড্রামস ক্যারি করে নিয়ে গেছিলাম উইথ দ্য মাইকস। হ্যাঁ, কারণ ড্রামও পাই নাই, মাইক তো পাওয়ার দূরের কথা ওখানে তো হচ্ছে। কারণ তোমরা কেন অ্যাকোস্টিক ড্রাম ইউজ করো না? কারণ এই সাউন্ডটা বের করতে পারে না, অ্যাকোস্টিক ড্রামে যে সাউন্ডটা হওয়া উচিত সেটা বের করতে পারে না। তো হাওয়েভার, আমি যদি এখন এভাবে দেখি যে 2020 অর 2019, আমি এটা 97-এর কথা বলছি, 10 বছরে কিন্তু ওরা অনেক এগিয়ে গেছে, স্পেশালি প্রোডাকশনের দিক থেকে। মিউজিক্যালি বাংলাদেশের ব্যান্ড গুলা বা বাংলাদেশের মিউজিক এত রিচ, কিন্তু আমাদের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু সেই রকম রিচনেস যেতে পারে নাই। এটা রাইট। সরি টু সে, আমরা নিজেদের দোষটা স্বীকার করে নিচ্ছি। পার্শ্ববর্তী দেশের যাই কিছু আছে, ওরা কিন্তু টেকনিক্যাল এবং টেকনিক্যালি কিন্তু অনেক রিচ হয়েছে। হ্যাঁ। মানে ওরা ওদের দৌড়ে ওরা যেভাবে এগিয়েছে, আমরা কিন্তু তখন অনেক ভালো দৌড়ে এগিয়েছিলাম, কিন্তু আমরা ওই দৌড়টাতে আর মানে রিলেট আমরা করতে পারিনি। ওই রেসটাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। স্টিল নাও আমাদের এখনো ভাবতে হয় যে আমি একটা M7CL বা AC48 ইউজ করব। হ্যাঁ, ওয়্যার ইজ M7CL AC48? আজ থেকে 8 বছর আগে ওরা ইউজ করে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমি জাস্ট একটু টেকনিক্যাল টার্মসে কথা বলছি। স্টুডিও, আমাদের তখনকার বাংলাদেশে যে ধরনের প্রফেশনাল স্টুডিও গড়ে উঠতো কোটি টাকা খরচে, হ্যাঁ, সেই জায়গায় ওনারা কিন্তু ওটা ধরে রেখেছেন, কিন্তু আমাদের ওই স্টুডিও ছোট হইতে 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 এখন 10,000 টাকা 5,000 টাকা সাউন্ড কার্ডে চলে আসছে। হ্যাঁ, তো right, আমরা আসলে ওই জিনিসটা বড় করার, যেমন আমাদের এই সবচেয়ে বেশি যেটা ওদেরকে সাপোর্ট করে ফিল্ম, হ্যাঁ, মুভিজ গুলা, তারপরে ওদের ওদের অনেক ভার্সেটাইল, কারণ যেহেতু ওরা ব্যান্ডের দিক থেকে আমরা প্রচুর ভাবে এগিয়ে আছি। আনডাউটলি আমাদের ব্যান্ড আসলেই মানে সিরিয়াসলি সেরা, কিন্তু হচ্ছে কি, আমাদের ব্যান্ড যেভাবে এগিয়ে গেছে আমরা তো ওদেরকে সাপোর্ট দিতে পারিনি, ওভাবে সাপোর্ট করতে পারিনি। হ্যাঁ, যে কারণে ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি যখন আমরা চিন্তা করি দ্য কোয়ালিটি অফ প্রোডাকশন, তখন কিন্তু আমরা ধীরে ধীরে হেরে যাচ্ছি। আজকে পার্শ্ববর্তী দেশের যে কোনো রিয়েলিটি শো সেই লেভেলে এখন পর্যন্ত ওদের টিআরপি ধরে রেখেছে, অথচ বাংলাদেশে একটা রিয়েলিটি শো হাজার খানেক হচ্ছে কিন্তু কারো কোনো খবর নেই, কারণ কোনো প্রোডাকশন কোয়ালিটি নেই, এক্স্যাক্টলি। কোনো চেষ্টাও নেই। যে নাই, ঠিক আছে, নাই থাকতে পারে, আমার কাছে নাই, কিন্তু আমার চেষ্টাটা তো থাকা উচিত, বা চেষ্টাটা করার জন্য। আমি তোমাকে এই কারণে এটা বললাম, এই আমি একটু মানে প্রসঙ্গটা ঘুরাচ্ছি এই কারণে যে আমাদের এই শব্দ গল্প যে প্রজেক্টটা বলছি, সেটা করার উদ্দেশ্যই হচ্ছে এই ল্যাকিংস গুলাকে যথাসম্ভব মানে আমরা তো সেটা ফিল আপ করতে পারবো না, আমরা জাস্ট কমিউনিকেশনটা যাতে বিল্ড আপ করতে পারি। আজকে তুমি একটা স্টেজে গান করো, তুমি নিজেও একজন মিউজিশিয়ান, আমি স্টেজের এপারে, আমার আর তোমার ভিতর যে দূরত্বটা মানসিক,
হ্যাঁ, এবং অন্যান্য দিক থেকে যে দূরত্বটা সেটা কিন্তু প্রচুর। যদিও আমরা 100 ফিটের ভিতর থাকি, এই 100 ফিটটা কিন্তু নট অনলি 100 ফিট, হ্যাঁ, ইটস এ মাইল অ্যাওয়ে। তোমার সাথে আমার যদি কোঅর্ডিনেশন না থাকে, আমি যদি মিউজিকটা না বুঝি, তুমি যদি আমাকে না বুঝো, তাহলে আমরা কিভাবে ভালো সাউন্ড প্রডিউস করবো? ডেফিনেটলি। হ্যাঁ, তো আমাদের শব্দগল্প থেকে আমরা চাই আর্টিস্ট এবং টেকনিক্যাল এবং প্রোডাকশন সবাইকে একটা সূত্রে গাঁথার প্রকল্প নিয়ে শব্দগল্প হাজির হয়েছে। আরেকটা জিনিস শব্দগল্পের মেইন মোটো যেটা, সেটা হচ্ছে আমরা চাই আমরা বাংলা ভাষায়, কারণ আমাদের যারা এই লাইনে কাজ করে তাদেরই একটা প্রচন্ড রকম ভয়ভীতি আছে হচ্ছে ইংরেজি ভাষা নিয়ে, বোঝার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো এটা বুঝতে চায় না বা বুঝে না, বা যে জাপানিজরা যদি শুধুমাত্র জাপানিজ ভাষা, আমি জাপানে দেয়া, ওরা ইংরেজি ভাষা কিছু ইও বুঝে না, কিন্তু ওরা যা টেকনোলজি ইউজ করে সেটা ইংরেজরাও বুঝে না। হ্যাঁ, সো ওরা যদি ওদের ভাষায় জিনিসটাকে করতে পারে, চাইনিজরা যদি ওদের ভাষায় করতে পারে, হ্যাঁ, মালয়েশিয়ানরা যদি মালয়ান ভাষায় করতে পারে, আমরা বাংলা ভাষায় এই জিনিসটা কেন করতে পারবো না? করতে কেন পারবো পারবো না? এক্স্যাক্টলি। হ্যাঁ, সো মোরলেস এটাই হচ্ছে আমাদের শব্দগল্পের মেইন মোটো, যে আমরা যারা টেকনিক্যাল কাজ করি বা টেকনিক্যাল ফিল্ডে আছি বা এই জায়গাগুলোতে কাজ করবো ভবিষ্যতে, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, শুধু সাউন্ড ইঞ্জিনিয়ারিং তো আর পেশাটা না, এটা একটা ইলাবোরেট অনেক বড় একটা জায়গা। একটা সাউন্ড ইঞ্জিনিয়ার শুধুমাত্র শেষ কথা না, হ্যাঁ, এখানে অনেকগুলো পার্ট আছে, সবগুলো পার্টে জ্ঞানী লোক দরকার, কাজের লোক দরকার, সেইগুলোকে বিল্ড আপ করার আমরা চেষ্টা করছি। সেই চেষ্টাটা অবশ্যই বাংলা ভাষা আসছে, তুমি জেনে খুশি হবা যে আমাদের অনলাইন ক্লাস চলে। হ্যাঁ, আমরা অলরেডি বেসিক কোর্স শেষ করেছি, অ্যাডভান্স কোর্স চলছে। হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে এই প্যান্ডেমিকটা শেষ হলে আমাদের একটা ওয়ার্কশপের রোড শো হবে। হ্যাঁ, আমাদের মোটামুটি বিভাগীয় শহরগুলোতে আমরা যাব, ওখানে ওখানে যারা কাজ করে তাদেরকে নিয়ে একটু জমায়েত, তাদের সাথে আমরা শেয়ারিং করবো। মানুষকে আসলে মানে আমরা মোটিভেট করার চেষ্টা করছি যে এই জায়গাটাতে যারা আসবেন করবেন, অবশ্যই আমরা এমন কিছু না যে আমরা খুব আহামরি জানি তা না, আমরা যা শিখেছি, আমাদের যা এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্সটা হয়েছে শেয়ার করা। শেয়ার করবো ওদের সাথে, যাতে এখানে এখান থেকে যায়। এখানে একটা একটা ইন্টারাপ্ট করে, যেহেতু Yes, অনলাইনেই হচ্ছে, ওই আমাদের সবুজ ভাইয়ের ওখান থেকেও যদি কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকে, কেউ ওরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে এইটার মধ্যে পার্টিসিপেশনে আসতে পারে। এটা একটু আচ্ছা If আচ্ছা, you- তাহলে if আমি you want to জিনিসটা like- আসলে আমি যেতে চাচ্ছিলাম এই এই ব্যাপারগুলোতে একটু জানতে, শব্দ কথার ব্যাপারগুলো নিয়ে জানতে। তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আপনারা অনলাইনে যে কাজটা করছেন এটা আমরা ওয়ার্ল্ড যে কোনো জায়গা থেকে আপনাদের সাথে জয়েন করতে পারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে of course, কোর্সটা করতে পারবো। ওকে, ফাইন। হ্যাঁ। তাহলে কেউ যদি ইন্টারেস্ট হয় যে আমি হ্যাঁ সাউন্ড নিয়ে কাজ করতে চাই, বা আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চাই, বা আমি সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই, রেকর্ডিং এর কাজ করতে চাই, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে বা আপনাদের যেই শব্দ গল্পের ইয়েটা আছে ওখান থেকে আপনারা মানে যে কোর্সটা করান সবাই করতে পারবে। জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই তাহলে করতে এটা পারবে। অনেক 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 ভালো একটা উদ্যোগ, অনেক ভালো একটা, অনেক মানে হেল্পফুল একটা ব্যাপার। আসলে এই জিনিসটা এমন একটা খুব একটা সহজ ব্যাপার না যে আপনি চাইলেই কিছু আসলে করা যায়, করতে পারেন, হুম, এবং এমন ইজি কোনো সাবজেক্ট না যে এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। এক্স্যাক্টলি হ্যাঁ, তো এক্স্যাক্টলি। এবং এটা অনেক আমি বলবো দেশের বাইরে এটা অনেক কস্টলিও। সো অনেক অনেক ভালো একটা উদ্যোগ আপনার, ডেফিনেটলি। সো এইটা এখন যেটা হয়েছে যে অনেক ইজিলি আমরা এই কাজটা করতে পারবো যদি কেউ ইন্টারেস্ট থাকে। বাই দ্য ওয়ে ভাই, ক্যারি অন। আমি আসলে মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। না 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 না, শব্দ অসুবিধা গল্প নেই। নিয়ে আসলে জানতে চাচ্ছি, হ্যাঁ। আজকের মেইন ইয়েটা ছিল আমার আসলে আপনাদের প্রজেক্টটা হ্যাঁ। নিয়ে একটু জানবো আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা। এই প্রজেক্টটার আসলে যখন আমরা এটা তৈরি করি, আমরা চারজন মিলে যখন তৈরি করি, এটা যখন করতে চাই, আমাদের সাথে আমাদের অনেকেই হেল্প করেছেন আমাদেরকে। তার ভিতর সাজ্জাদ হোসেন, ওর নাম বলতেই হয়, কারণ ওর 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 হ্যাঁ। বিশাল অবদান। হ্যাঁ, শো এন্টারটেনমেন্ট বিচ, হ্যাঁ, ওদের এবং আদার্স যারা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ভাইরা আছেন। শব্দ গল্প মানে আমাদের চারজনের, যদিও আমরা 7জন প্রজেক্টটা করছি, তার মানে এই না যে এখানে অন্য কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার ইনভলভ না। না, হ্যাঁ, আমরা সবাইকে আমাদের শ্রদ্ধা ভাই করে ব্রাদার বলছি। সবাইকে হ্যাঁ, শ্রদ্ধা, আমাদের- সবাই থাকবেন এখানে, জাস্ট আমরা জিনিসটাকে রান করছি। হ্যাঁ, কোলাবোরেট জিনিস করার run জন্য করছি। বিষয়টাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যেটাই বললাম, যে শুরুতেই যেটা বললাম, যে আমরা চাই বাংলাদেশে যারা এটা কাজ করবে, বাংলাভাষী যারা কাজ করবে, তারা এটাতে আমাদের সাথে কমিউনিকেটেড হোক। হ্যাঁ, মোরলেস আমি শব্দ গল্পটা বলবো যে আমি যদি একটু সহজ বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে যে এটা একটা মানে শিক্ষণীয় একটা আলাপচারিতার জায়গা। ইটস এ প্ল্যাটফর্ম ফর আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো যাতে শেয়ার করতে পারি ইচ আদার, আমরা হ্যাঁ, একে একে বলবো। সবার সাথে, যাতে সবার যেগুলো আমরা শিখেছি বা দেখেছি জানি। এখানে আমাদের ভিতর আমরা চারজনের এক একজন একটা কাজ করে। যেমন আমাদের রাশেদ ভাই আছে, সে হচ্ছে টোটাল ম্যানেজমেন্টটা দেখে।
ফয়েজ সাগর ও আচ্ছা আচ্ছা। টোটাল টেকনিক্যাল বিষয়টা সাপোর্ট দেয়। চারু ভাই উনি টোটাল যে টিউটোরিয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখেন। আমি ওভারঅল সবার সাথে বসে বসে সবাই, হ্যাঁ। তো এইভাবে আমরা চারজন কিন্তু একটা টিম ওয়ার্ক করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা যে আগামী 2021-এর ভেতর আমরা এটাকে একটা সম্পূর্ণ অনলাইন বেস যাতে একটা এমন একটা ক্লাসরুম করতে পারি যেখানে আসলে সবাই সবার সাথে যাতে কমিউনিকেট থাকতে পারে, সাউন্ড ইঞ্জিনিয়াররা যাতে নিজেদের ভিতরে কমিউনিকেট থাকে, আর্টিস্টরা যেন নিজেদের ভিতরে কমিউনিকেট করে, আমাদের থেকে আমি একটু আর্টিস্টের আমি একটু দূরত্বটা বলবো কম শাহিন হয়। ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে জাস্ট একটু ইন্টারাপ্ট করে, ওটা হচ্ছে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার করছেন এখনো, আর আমাদের বন্ধু যারা করছেন, যারা ছোট ভাইরা যারা করছেন, সবাই কিন্তু খুব ভালো কাজ করে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, এবং কাজ করে যাচ্ছে। হয়েছে কি আমাদের মধ্যে ছাড়া ছাড়া সবাই এই জিনিসটাকে সবাইকে একই সাথে একই সূত্রে এনে আমরা একজন আরেকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। হ্যাঁ, যেহেতু আমরা ইনস্টিটিউটালি আমরা কেউ আসলে এখানে শিখে খুব আশা হয়নি, প্যাশনেটলি কাজ করা হয়েছে এবং আমরা আমাদের প্রয়োজনে আমরা নিজেদেরকে আপডেট করতে বাধ্য হয়েছি। এখন বিভিন্ন জায়গা থেকে শেয়ারিংটা না করে একটা প্ল্যাটফর্মে এসে যখন শেয়ারিংটা করব, অনেকে ভুল করছে, অনেকে আমরা ভুল করেছি, ভুল থেকে শিখেছি, ট্রেনিং নিয়েছি বিভিন্ন অর্গানাইজেশন কাছ থেকে যারা এসছে, যারা আমাদেরকে দিয়েছে, যতটুকু পেরেছি আর কি। ওই জায়গা থেকে সবাইকে একতাবদ্ধ হয়ে যারা আমাদের জুনিয়র যারা কাজ করছে বা যারা একদম এই যে সাগর যেটা বললো, এক পেয়ার সাউন্ড সিস্টেম যারা আছে সেও কিন্তু সাউন্ডটা চালাচ্ছে, কিন্তু তার সাথে আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ারিং করলে হবে কি তার থেকেও শেখার অনেক কিছু আছে, আমাদের থেকেও সে কিছু জানতে পারছে। বিষয়টা ওই জায়গায় আসলে, অন্য কিছু না। বা আমরা চারজন করছি শুধু তা না, কিন্তু বিষয়টা আমরা সবাইকে নিয়ে করতে চাই জিনিসটা। শ্যাম ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যেটা বলছিলাম আর কি। তো এই টোটাল জিনিসটা হচ্ছে আসলে বেসিক্যালি এটা টিউটোরিয়াল, যেটা অনেক বড় কাজ আসলে। মানে আমরা যা শুরুটা করার চেষ্টা করছি, হ্যাঁ, এটা নিয়ে যে শুরুটা মানে কেউ শুরু করতে হবে, যদিও আমাদের অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি করে ফেলেছি, বাট তারপর আমরা শুরুটা করলাম। এটা আস্তে আস্তে সবাই রিলে করে নিয়ে যাবে। আশা করি একটা সময় যে বাংলাদেশের এই ল্যাকিংসটা থাকবে না। হ্যাঁ, কারণ বাংলাদেশের মিউজিক যেভাবে এনরিচ হয়েছে, যেভাবে প্রোডাকশন লেভেলটাও আসলে এনরিচ হবে অদূর ভবিষ্যতে, সেটাই আশা করি। সেই প্রকল্পেই আমরা আসলে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সাগর অনেক কিছু বলতে না, সাগর কিছু বলবে নাকি? সাগর বল একটু। না, আসলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে মানে এখন নতুন যারা এন্ট্রি নিচ্ছে ইন্ডাস্ট্রিতে, ওদের জন্য একটা গাইডলাইন রেখে যাওয়া উচিত আমাদের, যেটা অনেক আগে থেকেই অনেকেই কাজ করে গেছেন, অনেক সিনিয়র লোক এই সাউন্ড সেক্টরে কাজ করে গেছেন। কেউ হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কেউ হয়তো এখন বাংলাদেশ থেকেও চলে গেছেন, কিন্তু ওনারা এরকম কোনো গাইডলাইন রেখে যাননি। ইভেন আমরাও কিন্তু রেখে যেতে পারছি না। আমরা এখন জাস্ট চেষ্টাটা শুরু করলাম, আমাদের হয়তো দেরি হয়ে গেছে এটাতে, কিন্তু আমরা এই জিনিসটা চেষ্টা করছি একটা গাইডলাইন তৈরি করার, যে গাইডলাইনটা ফলো করে আমাদের পরবর্তী প্রজন্ম বা তারপরের প্রজন্ম যারা আছে তারা এই প্রফেশনে আসবে, তারা এই প্রফেশনটা টেক ওভার করবে এবং নিত্য নতুন যেই টেকনোলজি গুলো আসছে সেই টেকনোলজি গুলোর সাথে তাদের ইন্ট্রোডিউসিং হবে, তারা সেগুলো হ্যান্ডেল করবে, প্রপার ইউটিলাইজ করবে। এটাই আমাদের চাওয়া। এই চাওয়া থেকে কিন্তু আমাদের আসলে শব্দ গল্প এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি, এই চাওয়াটা থেকেই। আর ঠিক না ওয়েল, আমি শব্দ গল্পের আসলে মেইন যে মানে ক্রিয়েট করাটার যে পিছনে যে গল্পটা বা যে ইচ্ছাটা, ওইটা আজকে জানলাম। এবং আসলে ডেফিনেটলি এটা অনেক অনেক ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, কারণ বাংলাদেশে আমি যতটুকু জানি, আমি পুরোপুরি না শিওর না, যে আমি যতটুকু জানি যে বাংলাদেশে সরকারি ভাবে আসলে ওইরকম কোনো ইনস্টিটিউট নাই মেবি, তাই না, বাংলাদেশে সাউন্ডের উপরে বা এইসবের উপরে। তো বাংলাদেশে কিন্তু আমরা এই কারণে আমরা অনেক, যেটা আপনারা বলছিলেন, আসলে এটাও একটা কারণ। জি ভাই। কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, নামে মাত্র আছে, খুব সীমিত আকারে, হয়তো ওখানে ওই ভিডিও রিলেটেড এর মধ্যে কোনো সাবজেক্টের মধ্যে অল্প একটু পার্ট থাকে, বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আছে এরকম। তো উনারাও যদি মাল্টিমিডিয়া বা মাল্টিমিডিয়ার মধ্যে সামান্য আকারে আছে, বাট এটাকে আলাদাভাবে নিয়েও যদি করতে পারেন, যেভাবে ভিডিওটা করা হয় অনেক ক্ষেত্রে ফিল্ম মেকিং এর বিষয়গুলা, এটা কিন্তু ওইভাবে করতে পারে। এবং আমরা যারা আছি এখানে চারজন, আরো আমাদের পিছনে অনেকেই আছেন, তারা কিন্তু এই কাজগুলা শিখাতে পারবেন বিভিন্ন জায়গায়, যে ওইরকম ক্যাপেবল লোকজনও আমাদের দেশে আছে। এখন প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা আগাতে পারি। ইন্ডাস্ট্রিটা অনেক বড় সবুজ ভাই, বুঝছেন, ইন্ডাস্ট্রিটা অনেক বড়। হয়েছে কি
ওইটা এলোমেলো অবস্থায় আছে আমাদের অডিও ইন্ডাস্ট্রি, লাইভ সাউন্ড ইন্ডাস্ট্রি যেটাকে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্টুডিও কিন্তু অনেক, স্টুডিও তো আছেই, আর আ- অনেক লোকই একে- জড়িত এটার সাথে। বলেন শামীম ভাই। একেবারেই যদি আমি ধরি, যেমন ফিল্মের লোকেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং বা লোকেশন রেকর্ড করা, হুম, সেটাকে এডিট করা, ফলি রেকর্ড করা, মানে একটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু মানে অডিওবেল। এখন আমি জানি অনেককে, আমি কয়েকজনকে চিনি, তারা এটাকে পোস্ট প্রোডাকশন করার জন্য, অডিও প্রোডাকশন করার জন্য ওরা দেশের বাইরে যেতে হয়। হ্যাঁ, এই দেশে যন্ত্র নাই, এদেশে প্রপার লোকজন নাই, এটা ওরা করতে পারে না। হ্যাঁ, এইটা এত বড় একটা ভ্যাকিউম। হ্যাঁ, অনেকগুলো জায়গায় রয়ে গেছে। তেমনি আমরা যে ড্রামাগুলো দেখছি এখন, বা যে ওয়েব সিরিজ বা ড্রামা যেগুলো বাংলাদেশে মেকিং হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কোনোভাবেই আপ টু দা মার্ক না, আমার কাছে না। হ্যাঁ, আপ টু দা মার্ক না, কেন না? কারণ ওরা প্রপারলি এটা সাউন্ড রেকর্ড হয় না। লোকেশন সাউন্ড রেকর্ড হলো, অ্যাম্বিয়েন্ট চলতেছে, বাইরে ক্যাঁকু হচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, ডায়লগ বোঝা যাচ্ছে না, অ্যাম্বিয়েন্টের কোনো কিছু হোয়াটএভার। হ্যাঁ, ওই জায়গাগুলোতে কিন্তু লোক দরকার, প্রপার লোক দরকার। ব্রডকাস্টিং এ প্রতিটা টিভি চ্যানেল, রেডিও চ্যানেলে প্রপার সাউন্ড ইঞ্জিনিয়ার দরকার। লাইভ ইন্ডাস্ট্রিতে তো প্রচুর পরিমাণে লোক দরকার। শুধুমাত্র একজন সাউন্ড ইঞ্জিনিয়ার মিক্স করবে সে কিন্তু সবকিছু না। একদম ফ্রম দ্য বিগিনিং হতে এন্ড পর্যন্ত, একদম স্পিকারটা তোলা থেকে শুরু করে আওয়াজটা বের হওয়া পর্যন্ত কিন্তু অনেকগুলো লোকের পার্টের কিন্তু, এবং শিক্ষিত লোকের পার্ট দরকার। হ্যাঁ, definitely. আমরা কিছুক্ষণ আগে নাহিদের কথা বলছিলাম, হি ইজ দ্য ওয়ান অফ দ্য, মানে ওরা আস্তে আস্তে তৈরি হচ্ছে একজন দুজন করে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেক কম, অনেক কম, মানে যেভাবে হওয়া উচিত ছিল, যেভাবে পাশের দেশে হয়েছে বা দেশে হয়েছে। আরেকটা জিনিস, এটাও আমাদের শব্দকল্প থেকে আমরা চেষ্টা করছি, যে যারা ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের সাথে আমাদেরকে, আমাদের দেশে যেমন আমরা একটা ইকুইপমেন্ট কিনতে হলে মোটামুটি এখন যা দেখা জমি জমা যা করে দিয়ে গেছে ভাবে সব বেচে দিতে হচ্ছে। হ্যাঁ, তো সেগুলা নিয়েও আমরা কাজ করতেছি, যে আসলে একটা লোক যে কাজ করবে, একটা লোক বিদেশ থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখে আসলো, এখানে এসে সে কি দিয়ে কাজ করবে? কি নিয়ে কাজ করবে? হ্যাঁ, তার তো কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা যদি একটা ডিজিকো কনসোল কিনতে চাই, একটা কনসোলের দাম অলমোস্ট 1 crore বাংলাদেশি টাকায়। হ্যাঁ, তো আমরা তো মনে হয় না, আমরা শুধু স্বপ্নেই দেখতে পারি, হয়তো এই সাগর চালায়, তারপর ধরে ট্যাক্সি ট্যাক্সি, এটুকুই বোধহয় সীমাবদ্ধ, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে হয়তো আর যেতে পারবো না। বাট আমার কথা হচ্ছে এটা যে তো আমরা কপাল। এখানে এখন আমরা চাই যে যারা যারা আসলে মানে যারা বানায়, মানে যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি, যেভাবে পাশের দেশে সাপোর্ট দেয়, ওরা সবকিছু নিয়ে আসে। আমাদের দেশটা যদিও অনেক ছোট, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা চাইলে অনেক বড় করা যায় এবং সুন্দর করা যায়। এবং এই বিষয়ে যারা এখানে ডিলার বা ডিস্ট্রিবিউটর আছেন, তারাও অনেক কাজ করতে পারেন। আসলে একটা সমন্বয় সাধন করতে চাচ্ছি, চেষ্টা করছি এটাই সবকিছু এটাই মিলিয়ে। হ্যাঁ, মানে এটা আমাদের একটা চেষ্টা, যে একটা টোটাল একটা ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে হয়, তাহলে কাউকে বাদ দিয়ে করা যাবে না। কাউকে হ্যাঁ, বাদ দিয়ে সেখানে পারে। যেমন একজন শুধু সাউন্ড ইঞ্জিনিয়ার না, হুম হুম। একজন আর্টিস্ট হইতে শুরু করে একটা ক্রু, একটা সিকিউরিটি গার্ড পর্যন্ত, যারা টোটাল একটা কাজে মানে একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটাকে আসলে একটা সুতায় বাঁধার চেষ্টা করছি। সেটাই আসলে শব্দকল্প করে যাচ্ছে। তো আমরা হয়তো শুরু করবো, তো এটাকে আস্তে আস্তে সবাই নিয়ে যাবে। একটা সময় যা বাংলাদেশ, আমরা যেটা স্বপ্নের বাংলাদেশ দেখি, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ যেটা বলছি, সেটা আসলে মানে পরিপূর্ণ হবে এই সেক্টর গুলাতে। আসলে ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সবকিছু শুনে যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে শামীম ভাইয়ের লাস্ট কথাটা যেটা, যে আমাদের আসলে আমরা দেশটা ছোট, বাট আমার কাছে মনে হয় যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির পরিধিটা কিন্তু অনেক বড়। আমরা অনেক বড়, কিন্তু অনেক। অনেক বড়, বাট ওই হিসাবে যেটা হচ্ছে যে আসলে প্রপার এডুকেটেড বা জেনে শুনে আসা লোকজনের খুবই অভাব, যেটা আর কি ট্রু। প্রপার এক্সাক্ট। হ্যাঁ, তো ওইটার জন্য আসলে আপনারা যেটা করছেন যে আসলে কিছু একটা চাচ্ছেন যে এরকম কিছু হোক এবং একটা ইউনিটি হোক, যে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে আরো অনেক ডেভেলপ করব, খুব ওরকম একটা রাইট। প্ল্যানিং। ট্রু, ট্রু। বাই দ্য ওয়ে, আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে ভাই, তারপরও আমাদের মানে আপনাদের প্ল্যানিং ঠিক আছে সবকিছুই, বাট আমাদের কিন্তু আগের থেকে অনেক, আমরা তারপরও অনেক, এখন আমি যেমন এখনকার কনসার্ট গুলা যদি দেখি বাংলাদেশের, আমি কিন্তু অনেক ডিফারেন্স পাই। হ্যাঁ, স্টেজ লাইটিং বা সাউন্ড সবকিছু মিলে বড় বড় যে কনসার্ট গুলা হয়, আই থিঙ্ক আপনারাও এখানেই, আপনারা হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জয় বাংলা কনসার্ট আপনারাই করেন এগুলা। তো আমি যখন দেখি এখন কিন্তু অনেক চেঞ্জ পাই। হ্যাঁ, অনেক চেঞ্জ পাই এবং অনেক রিচ সাউন্ড কোয়ালিটি আগের তুলনায় অনেক অনেক রিচ, যেটা অনেক আমার বেশি। মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হয়তো কিছু কিছু মিউজিক ফেস্টিভ্যালে হয়তো তারা ইউজ করে, বাট নর্মালি
আমি আমি মানে আমার থেকে বলছি, আমি যখন দেখি বাংলাদেশি কোনো কোনো আর্টিস্ট যখন ইন্ডিয়াতে যায়, কোনো বাংলা কোনো ব্যান্ড যায়, তখন তাদের ইনস্ট্রুমেন্টস বা সাউন্ড স্টেজটা যখন দেখি, তখন আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের দিক দিয়ে অনেক আগায় আছে। বাংলাদেশে না, যখন একটা এই ব্যান্ড এই- পারফর্ম এই- করে, ছোটখাটো জায়গায় পারফর্ম এটা করলেও সাউন্ড বা স্টেজ লাইটিং গুলো কিন্তু এটা অনেক এটা ডিফারেন্ট, অনেক এটা রিচ। হয় কেন আমি তোমাকে বলি, তুমি তো বাইরের দেশে থাকো, তুমি তো হ্যাঁ, এখানে হ্যাঁ, থাকো, তোমার কথাতেই বলি আর কি। আসলে হয় কি, যখন ওনারা আমাদের দেশে আসেন, হ্যাঁ, তখন ওনাদের একটা চাহিদা পত্র দেওয়া হয়। চাহিদা না পত্র মানে ভাইয়া, আমার আমি এটা লাগবে। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আমরা যখন ওনাদের যাই, কথা বলতেছি না, মানে আমি আমরা ওনাদের যখন কথা যাই, আমি বলতেছি না, আসতেছি, আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা যখন যাই আমরাও একটা দিই, আমরাও যে একেবারে আচ্ছা দিই আচ্ছা না তা না, হ্যাঁ দিই, কিন্তু যা ওখানে দেখা যায় আমি চাইছি এটা, হ্যাঁ ও ওখানে অ্যারেঞ্জ করছে ওইটা, কারণ কি ওর বাজেট নাই বা এটা নাই সেটা নাই। তো আচ্ছা আসলে এই জায়গাটাতে আমাদের যেমন আমরা যখন বাইরের দেশে মানে আমরা শুধু বিদেশ বলতে যেটা বুঝায় যে ফরেনারদের সামনে গান গাওয়া, সেটা একমাত্র ইন্ডিয়াতে হয়। আর কিন্তু বাকি যে সমস্ত বিদেশগুলো আমরা গেছি সেগুলো কিন্তু বাঙালিদের জন্যই গান গাইছি, বাংলাদেশিদের হ্যাঁ, জন্য গান গাইছি। রাইট রাইট। হ্যাঁ, তো ওইটা আমার কমিউনিটি। আমি যদি তোমার রোমে শো করছি তোমাদের কারণ আমাদের কমিউনিটিতে, আমি লন্ডন শো করছি আমাদের কমিউনিটি, তো আমি যখন ইন্ডিয়াতে যাই, দেন উই পারফর্ম ইন ফ্রন্ট অফ এ ফরেন কান্ট্রি উইথ দ্য ফরেন ক্রাউড। রাইট। হ্যাঁ, তো এখানেও আসলে যোগ পেতে মানে অনেক কিছুই ভ্যারি করে। আমরা নিজেদের প্রতি এটা নিয়ে আমরা বেশ আমাদের শব্দ গল্পের কয়েকটা এপিসোডে অনেক কথা বলেছি। হ্যাঁ, তো বাট আমরা নিজেরাই চেষ্টা করি যে বাইরে গেলে আমাদের সেই প্রোডাকশন কোয়ালিটিকে ধরে রাখা, যেটা ওদের দেশে হয় সেরকম একটা করে রাখা। আমি আমার ব্যান্ড এলআরবির ক্ষেত্রে বলতে পারি, আমরা আহ, আমি প্রথম এলআরবির সাথে দেশের বাইরে যাই 1997-এ। হ্যাঁ, এবং আমাদের শেষ কনসার্ট হয় ইন্ডিয়াতে 2018-র মার্চে, পরপর 3টা শো। প্রতিটা শোতেই কিন্তু আমরা আমাদের টেক রাইডার ফুলফিল করার আমরা যথাসাধ্য চেষ্টা করা, বা যে আমাদের ওখানে যারা আমাদের সাপোর্টিং, আমাদের যারা ইভেন আমাদের আর্টিস্ট ম্যানেজমেন্ট যারা করে E365 যারা তারা কিন্তু এই বিষয়গুলোতে আমরা কিন্তু একটা সুন্দর সিস্টেমে নিয়ে এসেছিলাম সেটা। হ্যাঁ, তো ওখান থেকেও আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা অনেক কিছুই গ্যাদার করেছি যেটা আমরা ভবিষ্যৎ বা পরবর্তীতে এখানেও কাজে লাগিয়েছি। যে আস্তে আস্তে যে চর্চাটা শুরু হওয়ার, সেই চর্চা শুরু হওয়ার পেছনে কিন্তু আমাদের সবাইকেই কাজ করতে হবে, আমাদের আর্টিস্ট, মিউজিশিয়ান, হ্যাঁ, টেকনিক্যাল হ্যান্ডস। যেমন আমরা খুব রিসেন্টলি চিরকুটকে নিয়ে চিন্তা করছি যে চিরকুটের যেটা লোকাল পারফরমেন্সের যে প্রোডাকশন লেভেলটা হওয়া দরকার বা যে রিসোর্সটা হওয়া দরকার সেটা আরো এনরিচ হইতে হবে, হ্যাঁ এনরিচ করতে হবে। তো সেই বিষয় নিয়েও মানে আমরা চাচ্ছি যে আগে নিজেদেরকে আমরা ডেভেলপ করি ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে জিনিসটাকে আমরা ন্যাশনালি। তুমি যে কনসার্ট গুলোর কথা বললা, অবভিয়াসলি এটা যখন ছবিতে দেখো, হ্যাঁ সবকিছু দেখতে আসলে খুবই কোয়ালিটি হয়, কিন্তু ওই যে বললাম না, তুমি যখন বাজাও, হ্যাঁ তুমি খুব ভালো বাজাইছো, সবাই বলছে তুমি আজকে খুব ভালো পারফর্ম, বাট তোমার মনে তো একটা যে আমি আসলে পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন। হইলাম কিনা। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, ওই নাকি জায়গাটাতে আমরা এখন স্যাটিসফ্যাকশন। পর্যন্ত আছি। তো ইনশাল্লাহ আচ্ছা এগুলা আচ্ছা। নিয়ে আমরা কাজ করছি, নিশ্চয়ই হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে। আহ ডেফিনেটলি। আমার মনে হচ্ছে যে আপনাদের আসলে চিন্তা যেরকম মনের ভিতরে যে জিনিসটা, ওইটা খুব মানে খুব আর্লি আমরা সেটার ইয়েটা দেখতে পাবো, কারণ আপনারা যখন একসাথে আসলে সবাই মিলে কাজ করলে হয় কি, একটা জিনিস একটা স্বপ্ন পূরণ খুব ইজি হয়। হ্যাঁ, যেটা আপনারা চুপ করছেন, চুপ। একটা ইউনিটি করে, হ্যাঁ হ্যাঁ করেছেন। আম, আমরা একটু পার্সোনাল একটু ইয়েতে চলে যাই। হ্যাঁ সেটা হচ্ছে চলো। পার্সোনাল ব্যাপারে, মানে এখন হচ্ছে গিয়া আমাদের সাগর ভাইকার, মানে উনি চুপচাপ আছে, ওনাকে একটু আমি একটু ইয়ে করি। সেটা হচ্ছে, ভাইয়ার তো ব্যান্ড ট্যান্ড ছিল, গান টান গাইতেন, তো এখনো কি গান টান করেন এই ফাঁকে ফাঁকে, নাকি মানে টোটালি মিউজিক বা প্রফেশন যেটা সেটার উপরে? না, গান গান করি না এখন, ওরকম ভাবে গান করি না। বাসায় মাঝে মাঝে একটু ছেলেদের সাথে, আমার বাচ্চারা গান টান গাইলে ওদের সাথে একটু গলাটা মিলাই হয়তো। কখনো ইচ্ছা করলো যে এখন তো ইজি খুব কারাওকে পাওয়া যায়, ওইটা দিয়ে একটু গলা মিলাই এই। আচ্ছা আর আচ্ছা একটা আচ্ছা। আমার ছেলের গিটারটা আছে, ওইটা মাঝে মাঝে আমি বাজাই টুকটাক একটু, খুব বেশি না। অনেক কিছুই ভুলে গেছি। তো এই যে আমাদের একজন গিটারিস্ট আছেন তমাল ভাই, হ্যাঁ, তো তমাল ভাইয়ের আচ্ছা সাথে আচ্ছা। একসাথে হইলে আমরা, তমাল ভাই, আমি, তারপর জিয়া খান, আমরা একসাথে হইলে সেই পুরোনো 90s 80s এর গানগুলা ওরা বাজায়, আমি গাই এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আসলে এমনিতে এখন এইটা অনেক ব্যবসা বাণিজ্য, যেহেতু ব্যবসা বাণিজ্যের দিকে মন দিছি এখন, একটু গান টান গাইতে একটু, মানে গান গাওয়ার সময় মনে হয় যে আচ্ছা ওর কাছে তো টাকা বাকি আছে, বিল পাঠাইতে হবে,
বা ওকে টাকা দেবো দিতে হবে। গান গাইতে গাইতে ওটা কি মনে হয় নাকি যে পেমেন্ট দিবে কে? হ্যাঁ, এটা আগে মনে হতো, এখন হয় না। বাই দ্য ওয়ে, আমরা রাশেদ ভাইয়ের কাছে একটু যাই। সেটা হচ্ছে, রাশেদ ভাই, আপনার কাছে একটু জানতে চাবো, আপনার কাজের এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাবো। আপনি যে কাজ শুরু করেছেন সাউন্ডের ব্যাপারে, তো আপনি একটু এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করেন। মানে আপনার কাজের আহ, ভালো লাগা, খারাপ লাগা, বা কাদের সাথে কাজ করেছেন, কোথায় করেছেন, যদি একটু আর আমি কি আপনি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি বেসিক্যালি ওই ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করেছি সব সময়। আমি বাংলাদেশের এই আমার শ্রদ্ধেয় সমস্ত বড় ব্যান্ডগুলি, বড় ব্যান্ড বলতে সিনিয়র ব্যান্ডগুলিদের সাথে সবার সাথেই কাজ করেছি। আমার রিয়েলিটি শো করা হয়েছে প্রচুর, সেটা আচ্ছা আচ্ছা। চ্যানেলের সেরা কণ্ঠ, খুদে গানরাজ, মানে এটার প্রায় দুই সেশন করে প্রায় হবে 1200-1300 এপিসোডের কম নয়। হ্যাঁ, আর এর মধ্যে ইন্টারন্যাশনালি কোনো অর্গানাইজেশন, সেটা বিবিসির সাথে কাজ করেছি প্রায় আচ্ছা 4-6 বছর বিবিসি বিভিন্ন প্রজেক্টে। তারপর ইন্টারন্যাশনাল আর্টিস্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্কেস্ট্রা টিম, মানে ইভেন্টস গুলো, এবং একটা স্পিচ থেকে শুরু করে একটা লেভেলিয়ার মাইক, যেটা আমরা বলি কলার মাইক বলে, সবাই কলার মাইক বললে বুঝে ভালো, লেভেলিয়ার মাইক থেকে শুরু করে একদম বিশাল একটা স্টেজ পারফরমেন্স সবই করা হয়েছে। কারণ আমাদের এটা করতে হয়, কারণ বাইরের দেশে যে আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে, একজন টক শো, হ্যাঁ টিভিতে টক শো হয় না, টক শো চারজন লেভেলিয়ার মাইক নিয়ে কাজ করছে, সে কিন্তু শুধু ওটাই করছে। হ্যাঁ, সে কিন্তু ওই আবার এরপরে একটা কনসার্ট আছে ইভেন্টে, হ্যাঁ সেম প্রোগ্রামে। আমাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে ওই গাইতে গাইতে গায়ন হয়েছে অ্যাকচুয়ালি আমরা। হ্যাঁ, আর চাপে পড়ে নিজেদেরকে স্কিল করেছি কিছু, এটাই হচ্ছে আমাদের বিষয়টা। আমাদের সবকিছুই করতে হয় অভিজ্ঞতার আলোকে। আমার ধরো এই যে কম না, আল্লাহর রহমতে কম না, করতে হয়েছে, এখনো করে যাচ্ছি, তবে শেখার আছে অনেক। আর আবারও শব্দ গল্পের প্রসঙ্গে আসছি, কারণ হয়েছে কি, কাজ করতে যখন এখন ইদানিং কালে কাজ করতে যাচ্ছি, তখন ওই যে সহকর্মী লাগে। হ্যাঁ, ওই যে শাইম ভাই যেটা বললো, শুধু যে মিক্সিং বোর্ডে দাঁড়িয়ে সাউন্ড করা এটাই সাউন্ড নয়, একদম অ্যাম্পলিফায়ার, স্পিকার তোলা, অ্যাম্পলিফায়ার প্যাচিং থেকে শুরু করে কোথায় কি গেল, কোথায় কি লাগলো, সবকিছুই আমাদেরকে করতে হয়, যেটা বাইরের দেশে না। যেটা একজন একজন মেইন যে থাকে তাকেই করতে হয়। বাইরের দেশে হয়তো ওই নাহিদ যেরকম করে স্টেজ ম্যানেজমেন্ট, নাহিদ কিন্তু একজনই নাহিদ। হ্যাঁ, ওই যেটা বললো সাফায়াতের কথা, এরকম এই ছেলেরা যারা কাজ করছে, অনেকে কাজ করছে, তাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এটা এরকম করলে তাদের থেকে আমরা নিচ্ছি, সবাই ভালো কাজ করছে। এখন সেই কাজে যাতে পরিধিটা অনেক বড় হয়, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আসলে। এখন যেহেতু কাজ কম, এখন কোভিড এর এই সিচুয়েশনে কাজ কমে গিয়েছে, এর মধ্যেই আমরা ওইটাকে এগিয়ে নিচ্ছি, যেটা আমাদের ট্রেনিং সেশন গুলো এগিয়ে নিচ্ছি, নিজেদেরকে একটু ঝালাই করে নিচ্ছি। কারণ এটা এমন একটা জিনিস, আমি যদি এটা 1 মাসও না করি, এটা প্র্যাকটিসটা কিন্তু কমে যায় এবং অনেক কিছু একটু এলোমেলো হয়। আমি যদি ভুল না বলি, নাকি শামীম ভাই? অনেক কিছু এদিকে ওদিক হয়, হ্যাঁ ভুলে যাই, হঠাৎ করে বললে 5 মাস যেটা হয়, পরে কনসার্ট দিলে বলে আমি কি যেন করতাম ভুলে গেছি। কি যেন করতাম, ভুলে গেছি কোথায় গিয়ে। এটা আমার তো এই প্রথম দিন জিনিসগুলো, কন্ট্রোল দেখে মনে হচ্ছে এত বড় কেন। হ্যাঁ এটা তো অত হ্যাঁ, ছোট। রিভার্বটা কোথায়, ডিজিটাল এত- মিক্সারের অনেক মিক্সারে আছে যে পেজ ওয়াইজ যেতে হয়, কোথায় জানি পেজ রিভার্বটা রিকল করতে হয়, কোথায় মনিটরে দিতে হয়, আবার ইনস্ট্রুমেন্টে রিভার্ব দিতে হবে। সেদিন আমি আর সাগর একটা প্রোগ্রাম করছিলাম, আমরা দুজন নিজেই অনেকক্ষণ হাসাহাসি করলাম, কিরে ভুলে গেলাম, কিরে এটা কেমনে করতাম, আচ্ছা আচ্ছা দাঁড়াতো, হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে গেছি আসলে। পরে যখন ও আচ্ছা, ওই মানে 8 মাস পর প্রথম মিক্সার ধরা দুজন একসাথে, তাই হয়েছিল। এটা আমার এক্সপিরিয়েন্স আসলে। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, এমন কোন আমি চারু ভাইয়ের কাছে আসছি একটু পরে, আগে আপনাদের কাছ থেকে জানি, যেহেতু আপনারা লাইভে বেশি আপনারা করেন, লাইভ শো গুলা করেন, স্টেজ শো গুলা করেন, তো সাউন্ডের ক্ষেত্রে তো অনেক অনেক রকমের অনেক ইনস্ট্রুমেন্টস থাকে, অনেক স্পিকার বা অনেক কিছু থাকে। অনেক তো কিছু। সবকিছু মিলিয়ে মানে এমন কোন ঘটনা আপনাদের মনে পড়ে যেটা আপনাদের, মানে দুইটা ঘটনা বলবেন, একটা হচ্ছে হাস্যকর কিছু, আর একটা বলবেন যে অনেক মানে মন খারাপের মতো, যে মানে এমন কোন স্মৃতি যেটা মানে এরকম এই কাজ করতে গিয়ে প্রফেশনাল। হাস্যকর স্মৃতিটা সাগর বলুক। বল আচ্ছা সাগর ঠিক বল। আছে। হাস্যকর স্মৃতি তো অনেকে আছে এখন। মানে প্রথমে আগে আসলে একটা সিরিয়াস
স্মৃতি শেয়ার করি আর কি, সিরিয়াস আচ্ছা আচ্ছা, ঘটনা শিওর share করি। শিওর শিওর শিওর, সবই শুনতে যাচ্ছি। সেটা হচ্ছে তখন আমি চিটাগাং এ থাকি। আমি ইয়েতে কক্সবাজারের কাছাকাছি একটা জায়গা আছে হারবাং। হ্যাঁ, ঈদের পরের আচ্ছা দিন আচ্ছা আমরা হারবাঙে একটা ওই, খুব সম্ভবত ঈদেরই কোনো শো হবে, গেট টুগেদার টাইপের এরকম কিছু একটা একটা স্কুলের মাঠে। আচ্ছা আচ্ছা তো আমরা 4 পেয়ার ডিটিএইচ 4 স্পিকার নিয়ে গেছি। তখন তো সাব টাব কিছু ছিল না আমাদের। ডিটিএইচ 4 স্পিকার, আচ্ছা স্টেজে আচ্ছা মনিটর যা ছিল এগুলো টুকটাক এগুলো নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তখন একটা অ্যাডাপ্টার বের হয়েছিল। এই একটা অ্যাডাপ্টার থেকে অনেকগুলা মাথা বের হয়ে থাকতো। ছেলেরা ওই যে ডিস্টরশন বাজাতো, গিটারিস্টরা ডিস্টরশন, ফ্লেঞ্জার, স্টম বক্স, যেটা স্টম বক্স বক্স, গুলো। যেটা আলাদা আলাদা হুম, আমরা বলতাম ডিব্বা প্যাডেল। হ্যাঁ। তো ওই একটা পাওয়ার থেকে অনেকগুলা ডিব্বায় পাওয়ার দেওয়ার জন্য একটা ইয়ে বাইরে ছিল, এরকম একটা মানে 10-12টা পাওয়ার জ্যাক এরকম করে বেরিয়ে থাকতো। আচ্ছা আচ্ছা তো ওই একটা খুব ভালো সাউন্ড ইয়ে হয়েছে সেদিন। সুন্দর প্রোগ্রাম চলতেছে চলতেছে, হঠাৎ করে এই গিটারিস্টের ওই প্যাডেল থেকেই সামহাও এটা বোধহয় শর্ট হয়ে গেছিল, বডিতে লাগছে বা কিছু একটা, আচ্ছা একটা নয়েজ ছিল, চেক করে একটা নয়েজ আছে, এবং সেই একই সাথে 4 পেয়ার স্পিকারের হাই উড়ে গেছে। ও মাই গড। হাই ফ্রিকোয়েন্সি ড্রাইভার নাই, টোটালি কোনো হাই নেই, এবং ওই অবস্থাতেই মানে এত সুন্দর একটা সাউন্ড, আমার নিজেরই মন ভরে যেতেছিল যে অনেকদিন পর নিজে একটা ভালো সাউন্ড করছি। ওইটা ছিল হচ্ছে মানে এখন পর্যন্ত আমার জীবনে মন খারাপ করা একটা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ লাইভে ইভেন্ট। আসলে হ্যাঁ আমি যতটুকু, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ sure. আমিও টুকটাক যে সাউন্ড নিয়ে যখন কাজ করতাম, আমার কাছে মানে পুরো পুরো সময়টাই একটা মানে একটা টেনশনের মধ্যে থাকতে হতো। চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ বুঝি একটু, বিশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই বুঝি একটু মানে হাই ইয়ে হয়ে গেল, বা যে কোনো ছোটখাটো প্রবলেম গুলাই হোক, মানে সবকিছু মনে হয় যে মাথার ভিতরে ভর করে থাকে মানে প্রোগ্রামটা শেষ হওয়া পর্যন্ত। হ্যাঁ তো ওই রকম একটা সিচুয়েশনে যখন এই ঘটনাটা ঘটলো, ধরেন হাইটা নাই, একেবারে হাই নেই, হায় হাইটা হায়। কেটে গেছে, তখন তো ওই আপনার মাথায় হাত। দর্শক হ্যাঁ পাবলিক ওই তো হাই বুঝতে চায় না কাটা, যে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ ওই হাই ভূত পাবলিকের কাটা হয়ে গেল সামনে না বোঝানো সাথে বড়। সাথে। আমার জীবনে কিন্তু এই একটাই হাই কাটা, আচ্ছা আচ্ছা। আর আর না কিন্তু আমি হাই আমি কাটিনি। মানে আসলে শুধু আপনার ওইটা না, তো এরকমই যখন মানে এরকম কোনো কিছু হয়, অপ্রত্যাশিত আর কি, যেটা যেটা হ্যাঁ আপনার কিছু করার ছিল না, টেকনিক্যালি কোনো প্রবলেমের কারণে, তো আসলে এই সিচুয়েশন গুলো অনেক অকওয়ার্ড এবং অনেক খারাপ লাগে, এবং দর্শকরা তো আর ওটা বুঝতে চায় না। না এবং এটা বুঝতে মনে হ্যাঁ, করেন ওই দিন যেটা হচ্ছিল যে, জি জি শামীম ভাই। না না, আমি যেটা তোমার কথা শুনছিলাম, আমি বলতে চাচ্ছিলাম লাইভ সাউন্ড আচ্ছা ইঞ্জিনিয়ারিং আচ্ছা এর সবচেয়ে বড় মানে বড় একটা গুণ থাকতে হবে হয় আর কি, যেটা হচ্ছে তুমি যে যেটা বললা যে টেনশন। হ্যাঁ, টেনশন এর চেয়ে সবচেয়ে বেশি কঠিন জিনিস হচ্ছে ট্রাবল শুট করা। হ্যাঁ, রাইট আমি জাস্ট আমার একটা রিসেন্টলি না 2015 ঘটনা, আমি আটলান্টায় গেছি শো করতে। হ্যাঁ, সো ওয়াইল মাই ব্যান্ড, আমরা 3টার সময় সাউন্ড চেক করছি, একদম ফাইন, মাইডাস প্রো 2 মিক্সার, হ্যাঁ, কনসোল একদম সুন্দর চলছে, সবকিছুই আছে। তো হঠাৎ করে দেখলাম আমার তো ওই ড্রামসে সব কন্ডেন্সার মাইক্স, হ্যাঁ, আর গিটারসে সব ডিআই, হ্যাঁ, সব তো হঠাৎ করে দেখলাম ফ্যান্টম পাওয়ার নাই, সব লাইনগুলো বন্ধ হয়ে গেছে, হায় শুধুমাত্র হায়। ডাইনামিক যে লাইনগুলো আছে সেগুলো আছে। তো বাচ্চা ওরা অ্যাম্প তো বাজতেছে, হ্যাঁ, অ্যাম্প বাজতেছে, ভোকালও যাচ্ছে, এলআরবি ছিল স্টেজে, সবাই হচ্ছে, কিন্তু আমি তো পাচ্ছি না, এফ হয়েছে কিছু, রাইট? তো দ্যাট টাইম আই আক্স যে ওখানে যে ভেন্ডর ছিল তাকে জিজ্ঞেস করলাম যে তোমার তো ফ্যান্টম পাওয়ার চলে গেছে, তো বলে যে তুমি তো গ্লোবালি অফ করছো। আমি যে না, আমরা গ্লোবাল টোবাল চেক করলাম, ইজ এভরিথিং ইজ ফাইন। তো স্টেজ বক্সটা থাকে স্টেজে থাকে। তো আমি দৌড় দিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে ওই ফ্যান্টম পাওয়ার যে রেড বাটন গুলো সবগুলো অফ হয়ে গেছে। হ্যাঁ, মানে ও এখান থেকে কোনোভাবে কমিউনিকেট করতে পারছে না থ্রু ক্যাট 6, রাইট? তো মাসুদ সবসময় আমাকে টেকনিক্যালি দেশের বাইরে গেলে এই হেল্প গুলা করে। তো আমরা এদিকে ক্যাট 6 চেঞ্জ করছি বা চেঞ্জ করছি, কোনোভাবে কিছু নাই। তখন আমি বললাম যে তোমার কাছে যদি আরো ভালো কিছু থাকে ক্যাট 6 এগুলো নিয়ে আসো। হ্যাঁ, ও যে ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসতেছি। তো মিনওয়াইল সাউন্ড চেক ইজ ডান। হ্যাঁ, শুধুমাত্র লাইন টাইন সব লেভেল ইজ ডান, শুধুমাত্র ওই ফ্যান্টম পাওয়ারটা আসলে আমার সবগুলো আমার এফ হয়েছে, আমার অন হয়ে যাবে। ঠিক? আচ্ছা, ওই লোক গেল, আমি একটু চা 3টা সাড়ে 3টা বাজে খেয়ে নিই। আমি শেষ করে, হ্যাঁ প্লিজ, 3টা সাড়ে 3টার সময় সে গেল। তো আমি বসে আছি, 4টা বাজে, ব্যান্ড গেছে ফ্রেশ হয়ে আসবে, আমি যাই না, আমি যেটা লাগাই একবার চেক করে আমি যাব। হ্যাঁ, 4টা বাজে, 4:30 বাজে, 6টার সময় তো প্রোগ্রাম শুরু, মানে 6টার সময় একটা লোকাল বলবো না, মানে আমাদের বাংলাদেশি ভাই বোনরা পারফর্ম করবে, দেন দ্য ব্যান্ড।
5:30টার সময় লোকের খবর না। আমি অর্গানাইজারকে বারবার বললাম যে ভাই কি হয়েছে, এই যে কি তার আনতে গেলেও তো কোনো খবর নাই। বললো যে ওরা তো আমি ফোনে পাচ্ছি না। আমি যে এখানে ওদের আর কারো কেউ নাই, বলে ওদের তো আর কাউরে দেখতেছি না এখানে। হ্যাঁ, কোনো লোক নাই, সব চলে গেছে কোথায়। আচ্ছা যাই হোক, এখন আমি কি করি? এখন আমার কথা হচ্ছে আমার তো কাজটা করতে হবে। তো যারা গান গাইতে আসছে ওরা হাতে করে দেখি কিছু শিওর SM50 প্রায় 10-12টা কোরাস গাইবে, তো ওরা প্রত্যেকের মাইক নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা ফাইন। আমি বললাম যে এই তো আমি একটা সমাধান মনে হয় পেয়ে গেছি। আপাতত এখন ও যদি না আনে আমি তো শো রান করতে হবে আমার। হ্যাঁ, আই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট, রাইট? তো আমি কি করলাম, ওদের কাছ থেকে বললাম যে ভাই কয়টা মাইক আছে আপনাদের? বলছে আমাদের কাছে 12টা আছে। আমি যে আমাকে হাই এটে একটা, ওভারহেড 2টা, 3টা, তারপরে দিকে এম্পের সামনে একটা একটা করে দিলে হবে 2টা মাইক। হ্যাঁ, মানে আমার 5টা হইলে চলবে। তাহলে আমাকে 5টা মাইক দেন। নিজে বলছে আমরা তো গান গাইবো। আমি বলছি হ্যাঁ অসুবিধা নেই, আপনি গান গাইয়ে দিয়ে আমাকে। হ্যাঁ, তারপর আমি সব নিজে ওই অ্যাম্পের যে ডিআই লাইন ছিল সেটা মাইক করলাম, ডিআই লাইন গুলো খুললাম, খুলে তো ওভাবে আসলে ও শুরু। এবং সবচেয়ে স্যাডেস্ট পার্ট যে এন্ড অফ দ্য শো ওদের একটা লোক ওখানে মানে শো অফ হয় নাই, আমরা পাই নাই কোথাও। আচ্ছা মানে যারা জোস সাউন্ড সাপ্লাই আসলে। করছে আর কি। মানে ওই সময়টা আসলে হঠাৎ করে ওখানে ওই এই ধরনের সাপোর্ট, তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু অহরহ আমাদের পড়তে হয়। আমরা যেমন ওইটাই আমি আসলে যখন জানতে চাচ্ছিলাম, বিভিন্ন রকমের এই হ্যাঁ সিচুয়েশন গুলা, এবং যেমন আসলে একটা, জি জি শিওর, হ্যাঁ হ্যাঁ বলে। একবার আমরা ইন্ডিয়াতে গেছিলাম, মানে একটা মেলাতে শো করতে। তো মেলা তো আমি ভাবছি মেলা কোথায় মানে কি হবে, আর একটা মেলাই তো হবে না। তো মেলার যেখানে জায়গা, মানে ওখানে ঢুকে মাথা নষ্ট। মনে করো যে প্রায় একটা 6 তলা সমান স্টেজ, প্রত্যেক ব্যান্ডের জন্য এক তলায়, মানে যারা যারা পারফর্ম করবে সব বলিউড আচ্ছা স্টার স্টার মানে ব্যান্ডের জন্য সবার জন্য আলাদা আলাদা স্টেজ। এরকম 6টা লেয়ার স্টেজ। আর এদিক থেকে এদিকে যতটুকু দেখা যায়, মানে শেষ আর দেখি না, মানে এটা শেষ কোথায় হয়েছে। তো যাই হোক, সাউন্ড ভেন্ডরে জিজ্ঞেস করলাম যে ওরা ওরা আবার ওদের দেশের সিস্টেমটা হলো ওরা এরকম মাচা করে এবার লাইন ধরে স্পিকার লাগায়। আমরা যেভাবে স্ট্যাক করি ওভাবে স্ট্যাক করে না ওরা। 6 ফুট আচ্ছা 8 ফুটের উঁচে মাচা লাগায় পাশাপাশি সব বসে থাকে, কারণ ওরা ম্যাক্সিমাম সবার চেয়ে এবারে সিটিং অডিয়েন্স আর কি, সবাই বসে আচ্ছা থাকে। তো আমি বললাম যে তুমি এই স্পিকার দিয়ে এই তেপান্তরের মাঠ কেমনে শোনাবা? বলে যে আমার কোনো অসুবিধা নেই দাদা, চারিদিকে সব হর্ন দেওয়া আছে, সবখানে লাইন দেওয়া আছে। তাই যে হর্ন দিয়ে তার ব্যান্ডের সাউন্ড হবে না, তোমার হারমোনিয়াম তবলা গান হলে চলতো। বলে হ্যাঁ এটা দিয়ে চলবে, চলো করো, এটা দিয়ে করে ফেলো। আচ্ছা যাই হোক, এখন অডিয়েন্স বা টোটাল সিচুয়েশন দেখে পাঁচু ভাই আমাকে বলছিল, মানে উনি তো আমার সাথে, মানে আমরা কথা বললে আমাদের লোকাল ভাষায় কথা বলতে আর কি। যাই হোক, যেটা বাংলা ভাষায় হচ্ছে যে এরা আমাদের গান শুনবে এই গ্রামে, মানে ওরা আমাদের কেন আনছে এখানে, প্রশ্ন ছিল এটা আর কি, যে কেন আনছে এখানে। মানে যখন প্রোগ্রামটা শুরু হইলো, মানে মাঠ ভর্তি মহিলা এবং বাচ্চারা এরকম কাঁথামুড়ি, শীত শীত তো কাঁথামুড়িতে লাইন ধরে বসে আছে, মনে করেন যে প্রায় এই আধা মাইল জুড়ে। তার পিছনে হচ্ছে ছেলে পেলেরা। তো যাই হোক, গান শুরু হইলো। এখন গান তো আর বুঝতেছে না, চলো বদলে যায়, যারা কিছুই শুনে নাই ওরা। হ্যাঁ, তো যাই হোক, কতক্ষণ বাজে না যে 8-10টা গান। তখন খেয়াল করলাম, তখন আমাদের ড্রামার ছিল রোমেল। হ্যাঁ, তো রোমেলের পাশে এরকম চেয়ার দিয়ে যে ভদ্রলোক আমাদেরকে আনছেন, হ্যাঁ উনি বসে আছেন পাশে। হ্যাঁ, তো শো শেষ হলো, ওরা আমাদেরকে স্টেজে এসে ফুল উত্তরি টুত্তরি পড়ালেন। তো ওই ভদ্রলোক যিনি এমএলএ ছিলেন উনি বলছেন যে আমার সবকিছু খুব সুন্দর, গান হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু এই লোকটা 4 হাত পা দিয়ে কেমনে ড্রামটা বাজাইলো এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে যে ড্রামারের পাশে যে ড্রামার 4 হাত পা দিয়ে কেমনে বাজাইলো আমি বুঝতে পারছি না। এটা বোঝার জন্য আমরা আগামী বছর ওদেরকে আবার আনবো, এবং আমরা পরের বছর আবার চেক করতে গেছিলাম 4 হাত পা দিয়ে ড্রাম বাজায় দেখানোর জন্য। যাই হোক, এটা অনেক অনেক স্মৃতি, হাজার হাজার অনেক শো, স্মৃতি, অনেক দেশের বাইরে দেশে, অনেক এক একটা এক এক রকম আর কি। তো অনেক কিছুই মজার ব্যাপার ছিল আর কি। যাই হোক, লাইফটাই ওকে। এনজয়েবল, মানে এখানে মিউজিকে যাচ্ছে। আসলে এই জগৎটাই হচ্ছে, এই সময়টাই মানে আপনাদের এই মিউজিকের বা এই রিলেটেড ব্যাপারটাই হচ্ছে পুরাটাই একটা আসলে এক্স্যাক্টলি এনজয় করার মতো, এনজয়েবল একটা ব্যাপার। মানে প্রফেশনটাই এমন, হ্যাঁ কাজকে ভালোবাসতেই হবে, মানে কাজকে না ভালোবাসতেই উপায় হবে, নেই। চলে আসবে। উপায় নেই, এবং চ্যালেঞ্জটা নিতে হ্যাঁ, হবে, চ্যালেঞ্জ অনেক। চ্যালেঞ্জটা নিতেই হবে, এবং এইটাই একটা মানে চ্যালেঞ্জিং এই কাজটা নিতেই আপনার বেশি ভালো লাগে আমার মনে হয়, যারা আসলে এই না স্টাইলে অবভিয়াসলি আছে। কারণ কি অবভিয়াসলি
একটা শো ধরেন, আমি ধরেন বাংলাদেশের বড় একটা প্রোগ্রাম, বড় একটা স্টেজ, সেখানে যত ব্যান্ড আসুক, যত যাই আসুক, সবার এরপরে কিন্তু হচ্ছে সাউন্ড। হ্যাঁ, সাউন্ড না শুনলে তো আর কিছু হবে না, ব্যান্ড যতই বাজাক। ধরেন ড্রামার বাজায় ফাটায় ফেললো, কোনো লাভ নাই, গিটারিস্ট গিটার বাজায় শেষ করে ফেললো, সাউন্ড যদি না বেরোয় তাহলে তো কাজ নাই। প্রপারলি সাউন্ডটা যদি সাউন্ডটাই না তো হয়। মেইন, এবং সাউন্ডের মেইন হচ্ছে মনে করেন যে মিক্সিংটা করছে, যে আছে হুম, ওখানে। তো তার উপরে চিন্তা করেন যে এত মানে হাজার হাজার মানুষ এবং এত বড় একটা শো, তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার একটা অনেক হাতে বড় বড় দায়িত্ব। স্লিপারে, হ্যাঁ, অনেক বড় দায়িত্ব এবং অনেক চ্যালেঞ্জিং এবং অনেক টেনশন, আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম সবকিছু মিলায়। এবং আপনাদেরকে অবশ্যই আসলে এই ব্যাপারটার জন্য আমি আসলে আপনাদের প্রতি একটা অন্যরকম একটা সফট কর্নার, এই জন্যই যে আমি থ্যাংক আসলে ইউ। জিনিসগুলো চিন্তা করি। হ্যাঁ, এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে একটা ব্যান্ড পারফরমেন্স করতেছে ঠিক আছে, বাট তার উপরে যে এই জিনিসটা যে কন্ট্রোলিং করার যে করছে, তার উপরে কতটা প্রেসার যাচ্ছে এবং সে কতটা মানে ইসের সাথে আছে এখানে। বাই দ্য ওয়ে, এবার আপনাদের কাছে ওই যে রাশেদ ভাই যেটা বলবেন যে ওই যে আপনার মজার কোনো স্মৃতি, বা আপনারা বলেন যার যেখানে মানে কিছু থাকে, অনেক মজার রাশেদ ভাই স্মৃতি, অনেক। থেকে আমি শুনি। ছোট্ট একটা বলি, এটা হচ্ছে ছোট্ট অল্প কথা শেষ করি জিনিসটা। ওটা হচ্ছে আমি তখন চিটাগাং সাউন্ড সিস্টেমে বিজনেস করতাম, তখন আমি স্টিলার একটা ব্যান্ড ছিল, রোমেল যে এলআরবি তে ড্রাম বাজায় লাস্ট বাজিয়েছে, ওই হ্যাঁ, ছিল হ্যাঁ। তখন স্টিলারের ড্রামার। তা আমার এই সাউন্ড সিস্টেম ড্রাম স্টাম সব, আমিও সাগরের মতো রাগামাটি গিয়েছি একটা, তখন কনসার্ট হলে না 2 জোড়া স্পিকার থাকতো, কিন্তু মানুষ থাকতো কোটি কোটি, এক আচ্ছা, কথায় আর আচ্ছা। কি, অনেক লোক। এখন সব নিয়ে গেছি, এখন সব লাগা যায়। এখন হঠাৎ করে একটু আসে আমার কানে বললো যে বেস ড্রামের প্যাডেল তো নিয়ে নাই, মানে বেস ড্রামের কিক প্যাডেলটাই নাই, ড্রামস বাজাবে, একটা রক ব্যান্ড বাজাবে স্টিলার ড্রামসের, তখন। হ্যাঁ, 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 কিক ড্রামের মেইন। প্যাডেলই নেই। হ্যাঁ, মেইন জিনিসটা নেই। আর রাঙামাটিতে তখন মানে এটা তো ভাবাই যায় না যে ওখানে কারো কাছ থেকে নিব। এখন কি করা, তখন এখন চিন্তা করে অনেক বের করলাম। তো ওই স্টেজ বানাইছে না, ড্রামসটা যেখানে হ্যাঁ। ড্রামস বসাইছি, সবকিছু বসাইছি। এখন রোমেল তখন একটা হাই হিল জুতো পরতো, মানে বুট টাইপের, যেটা এরকম এরকম বাড়ি দিলে একটা ডিপ ডিপ একটা শব্দ হইতো ফ্লোরে। হ্যাঁ, আমি করছি কি, তা আমাদের তখন যে চিটাগাং সাউন্ড কোম্পানি ছোট কিক ড্রামের D115 বা হাবে এই ওইরকম প্রফেশনাল মাইকও নাই, SM58 ছিল ম্যাক্সিমাম কিকে দিতাম, হাইটে কোনো মাইকে দিতাম না, কারণ ছিল না। করে তখন করলাম ওই 2টা ভয়েস মাইক, এরকম ভয়েস মাইক নিয়ে ওর ওই কিক ড্রামের এই পাশে রেখে, যাতে দেখা না যায়। হ্যাঁ, কিক ড্রামের এই পাশেই তো প্যাডেলটা কিক করতেছে, আমি 2টা মাইক স্ট্যান্ড দিয়ে ওই ফ্লোরের ভিতরে এরকম দিয়ে রাখ, 2/দিক, বাকিটা পুরাটাই আছে স্টিক টিস্টিক, কিন্তু এই কিকটা আমি সাপ দিয়ে স্পিকার দিয়ে এমন একটা ওই যে সাইম ভাই যেটা বললো ট্রাবল শুট করা, তোমাকে আপনি ওখানে কিন্তু আমি যদি বলি যে 2 দিন লাগবে রাঙ্গামাটির থেকে এসে আবার নিয়ে গিয়ে একটা শো টাকা নামাই, তা ততক্ষণ আমাকে মেরেই ফেলবে ওরা, আমার তো সবাইকে বেঁধে রাখবে এক প্রকার। তো আমি করলাম কি, এছাড়া উপায় নেই, পারবি নাকি দেখ, আমরা তো 5 দিন মানে চিটাগাং ভাষায় বললাম আর কি, কিছু করার নাই। পরে আমি ওইভাবেই শোটা চালাইছি, 2 দিকে 2টা মাইক দিয়ে। ওই নিচে ও মাই গড। নিচে স্ট্যান্ড ছিল, ওই যে স্ট্যান্ড থাকে না যে ফ্লোরটাকে ধরে রাখার জন্য, স্ট্যান্ডটা ফেলে দিচ্ছি, কারণ স্ট্যান্ডটা ফেলে না দিলে আবার ফাঁপা যে ডুব সাউন্ডটা ওটা আসবে না, ফাঁপাটা হবে না, ফাঁপা করার জন্য ওটা ফেলে দিছি, লোকজন সরাই দিছি যাতে ভারে আবার পড়ে না যায় ভেঙে। হ্যাঁ, মানে নিচে 2জন স্টেজের নিচে লোক বসায় রাখছি। হ্যাঁ, ওই জায়গাটাতে যাতে কোনো মানুষ জড়ো না হয়, একটু একটু ওই যে ফাঁপা একটা বাক্সে একটা হাত দিয়ে বাড়ি দিলেও কিন্তু একটা দুপ শব্দ হয়। হ্যাঁ, সেই জিনিসটাকে আমি মাইক দিয়ে কাজে লাগাই, শোটা নামে। বিরাট একটা কাহন বানাই দিচ্ছে স্যার কি। হ্যাঁ, বিরাট একটা কারণ এছাড়া, কারণ এই ওইটাই মানে আমার জীবনে বড় চ্যালেঞ্জ ছিল, এর মধ্যে অনেক আছে, মানে এটা আসলে বড় চ্যালেঞ্জ ওইটা, কারণ ওই রাজনৈতিক দলের শো ছিল, মায়েরও মাটিতে পড়বে না, বেঁধেও রাখবে, আরো যে কত কিছু করবে, পরে এরকম আমাদেরকে একটা খুব কঠিন চ্যালেঞ্জ আমিও তো, বুঝতেই দিই নাই, এটাই আর কি। বিশাল একটা কঠিন চ্যালেঞ্জ বল বল আমিও বল। সামলাছিলাম। ওই যে 7ই মার্চ 2016 সালে, তখন আমি ব্লুজে জয়েন করছি ওই বছর, 2016 সালের জানুয়ারিতে জয়েন করছি, 7ই মার্চের জয় বাংলা কনসার্ট। তো 6 তারিখে আমাদের সব সিস্টেম একদম সুন্দর টিউন রেডি। এই যে সাফায়েত ছেলেটা, ওর ডাকনাম হচ্ছে নাহিদ। তো নাহিদ আমার অনেক দিনের পুরানো কলিগ, আমরা সাউন্ড স্টর্মে একসাথে ছিলাম। তারপরে ওখান থেকে সে ব্লুজে চলে গেল, তার 1 বছর পর আমিও চলে গেলাম ব্লুজে। তো আমরা অনেক খেটে খুঁটে সিস্টেম দাঁড় করেছি, খুব সুন্দর সাউন্ডও, খুব সুন্দর টিউন, পিছনে ডিলে স্পিকার গুলো লাগাচ্ছি তখন। এর মধ্যে বিকালে 5টার সময় হচ্ছে ব্যান্ড সাউন্ড চেক করবে। প্রথম ব্যান্ড হচ্ছে শূন্য শূন্য। আমি ওয়াকিটকিতে মেসেজ পেলাম যে শূন্য স্টেজের দিকে আসতেছে। আমরা ঠিক আছে, আমার সবকিছু রেডি আছে, উঠাও স্টেজে। এর মধ্যে হঠাৎ করে শুরু হলো বাতাস আর ঝড়, সে কি বাতাস, ও প্রচন্ড বাতাস আর বৃষ্টি।
আমি তো আর্মি স্টেডিয়ামের ঠিক মাঝখানে আমাদের প্যানেলটা হয়, এটা উপরে হচ্ছে ছাউনি দেওয়া ছিল। এই ছাউনি মানে উড়াই নিয়ে যাচ্ছে, এখন ছাউনিটা বাঁধা হচ্ছে আমার কনসোলের টেবিলের সাথে। আমি ওই টেবিলের মধ্যে একটা পা দিয়ে রাখছি, আর এক পা জানি কোথায় দিছি, আর এটা এমনি করে ধরে দাঁড়ায় আছি। যতবার বাতাস আসে আমাকে শুদ্ধ হালকা করে উপরে উঠায় নিয়ে আবার ছেড়ে দেয়। আমি তো ওয়্যারলেস নিয়ে কারো কাছে হেল্পও চাইতে পারতেছি না, আমি হাত ছাড়লে যদি আমার শুদ্ধ উনি উড়ে যায়। এর মধ্যে দিয়ে দেখলাম ডেকোরেটরের কয়েকজন লোক দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। তো ওরা ওই রশি রশি দিয়ে কি কি ওই করে মোটামুটি বেঁধে জিনিসটাকে সিকিউর করলো। আমরা এর মাঝে ওইটা মানে মিক্সার পুরোটাই আমরা ঢেকে ফেললাম। ঢাকতে ঢাকতে হঠাৎ শুনি হুড়মুড় করে একটা শব্দ। তাকায় দেখি আমাদের লেফট সাইডের স্পিকারের ইয়েটা ট্যাগ পুরোটা একদম কাজটা পুরোটাই ট্রাস হয়ে পুরোটাই পড়ছে। পড়লো। সেই সাথে হচ্ছে পিছনের এলইডি একদম মানে স্টেজের উপর পড়লো এলইডিটা, ড্রামসের সিম্বল টিম্বল এগুলো সব ব্যাক হয়ে গেছে, অনেক জিনিসপত্র হয়েছে। আমি তো তখন অনেক ক্ষয়ক্ষতিছে। মানে ফুল লস্ট আমি তখন, যে আয় হায় ওইখানে যে এলইডিটা পড়লো ওখানে তো লোকজন ছিল, কারণ আমাদের স্টেজে জিনিসপত্র সরাচ্ছিল ওরা এই অবস্থায়। এখন কোনো ইনজুরি হইলো কিনা বা কোনো অন্য কোনো কিছু আছে কিনা। তো এর মধ্যে ওয়্যারলেস আমি কথা বলতেছি, কেউ কথা শুনতেছে না, কারণ পুরা সব বিজি তখন। তো একটু বাতাস থামলে, হ্যাঁ আমি একটু বাতাস থামলে আমি অফিসে যে ম্যাকবুকটা ছিল এটা আমি আমার বুকের ভিতরে ঢুকাইছি, ইয়েতে জামার নিচে ঢুকাই গুজা হয়ে, যেন বৃষ্টি বৃষ্টি না লাগে। মরলে মরবো কিন্তু অফিসের জিনিসপত্র যেন নষ্ট না হয়, এই একটা ইয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম। যে এখানে রাইখা তারপর দেখি ওখানে দুইটা ছেলে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। একজন পড়ছিল, ওর উপরে বোধহয় এলইডি পড়ছিল একটা। তো খুব বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। মোটামুটি সারা রাত জেগে এই সাফায়াত, তার ব্লুজের টিম, আরো বেশ কিছু বাইরে থেকে হায়ার করা কিছু সাউন্ডের ক্রু ছিল, এরা মিলে আবার আমরা এটাকে দাঁড় করাইছি। দাঁড় করায় আমরা শেষ রাতের দিকে, ভোরের দিকে বোধহয় আমরা আবার নতুন করে সাউন্ড চেক করা শুরু করছি। তো এটা একটা মানে বিশাল একটা মানে কর্মযজ্ঞের মধ্যে যত বড় কর্মযজ্ঞ তত বড় ধ্বংসযজ্ঞ, সেটাকে আবার রিফর্ম করা। এটা একটার মধ্যে মানে 3টা এক্সপেরিয়েন্স আমার হয়েছিল। এটা অনেক বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ ছিল এটা, অনেক 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 বড় একটা বিগ চ্যালেঞ্জ। এবং আরো ইয়ে ছিল যে আমাদের মিক্সারের মধ্যে মিক্সার একটা এর মধ্যে পানি ঢোকাতে আমি ওই মিক্সারটা ইউজ করিনি। আমি ওদের শাহিম ভাইয়ের কাছ থেকে মনে M7 সিএল নিয়ে আসছিলাম, শাহিম ভাইয়ের কাছ থেকে M7 সিএল নিয়ে ওইটা দিয়ে পরে চল চালাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এমন অনেক ঘটনা আছে এই এত সুন্দর সুন্দর শো বা এত সুন্দর গান বা এত সুন্দর ব্যান্ড শো যে লাইভ দেখি আমরা বা গান শুনি, আসলে এগুলার পিছনের যে ঘটনাগুলা বা এই যেগুলার পিছনে যারা কাজ করে, হ্যাঁ অনেক কিছু আসলে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। আমরা তো রেডিমেড একটা গান পাই, গানটা শুনি বা স্টেজে যাই, লাইভ দেখতে যাই, টিকিট কাটি, ঢুকি, দেখি, আসি। আসলে এর পিছনে যে অনেক মানুষের অনেক বিসর্জন বা অনেক কন্ট্রিবিউশন, অনেক ঘটনা, অনেক কিছু আসলে সবকিছু জানা হয় না। বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে চারু ভাইয়ের কাছে, হ্যাঁ চারু ভাইয়ের কাছে একটু আসি। চারু ভাই আসলে বেচারা অনেকক্ষণ ধরে চুপচাপ, কোনো কথা বলছে না। চারু ভাই আমাদেরকে কিছু বলেন, আমরা একটু ইয়ে হই, একটু মানে চাঙ্গা হই। আমার পার্টে তো আপনার এক্সপেরিয়েন্স। আমার পার্টে তো চ্যালেঞ্জ কম, শুধু কাহিনী বেশি। মানে এক একটা অ্যালবাম, এক একটা গান, এক একটা কাহিনীতে মোড়া। এর জন্য আমি আগেই হাসতেছি, কোনটা রেখে কোনটা বলবো, কারটা বলবো আসলে। তো আমরা আসলে একটা ছোট হ্যাঁ যেটা তারপর একটু শুনতে দেখি যাচ্ছি সেটা আপনার হচ্ছে, কাছে। হ্যাঁ তো ওই যেটা হলো যে শিল্পী আসছে গান গেতে, রিনোন কেউ না, সে গান গাচ্ছে, তো তার গলা সম্ভবত প্রবলেম বা এই হচ্ছে, কোনো মতেই হচ্ছে না। তো কেউ একজন তারে বললো যে তুমি এক কাজ করো, তো গলাটা একটু গরম করে নিয়ে এসো। তো কিছুক্ষণ পর তাকে আর পাওয়া যাচ্ছে না। সব স্টুডিওতেই রান্না বান্না করার একটা ব্যবস্থা থাকতো, এটা আমরা সবাই জানি যারা স্টুডিওতে ওয়ার্ক করি। তো হঠাৎ করে পাওয়া গেল কিচেনে, চুলাটা জ্বালিয়ে দিয়ে ঘাটটারে বাঁকা করে চুলার উপরে দিয়ে রাখছে। মানে গান গাবে না, মানে যে বললো যে একটু আমি গরম করতে আসছি, এইরকম আছে। আরেকবার তাকে দেখা গেল যে সে সরাসরি মাইকে গান গাইলে তার একটা মানে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। তো তখন আমি জানি না উনি এখন কোথায় আছেন, আসাদ ভাইয়ের কথা বলতে, ইসের নগর বাউলের কিবোর্ডিস্ট, উনিও তো সাউন্ডের কাজ করতে। হ্যাঁ, তো ও মানে ওই ওই ইনভেনশনটা করছিল। তা আমি বাইরে ছিলাম, হঠাৎ কি কাজে জানি গেলাম কন্ট্রোল রুমে, দেখলাম যে ওই ছেলে হাতে একটা পিরিচ নিয়ে, চা খাওয়ার পিরিচ নিয়ে, পিরিচের দিকে তাকিয়ে গান গাচ্ছে আর রেকর্ডিং হচ্ছে। আমি আসাদ ভাই বললাম যে কি ঘটনাটা কি?
বলে না ও সরাসরি গান গাতে পারছে না, তো ওকে বললাম যে তুমি এইভাবে গাও, পিরিচ থেকে বাড়ি খেয়ে নাকি সাউন্ড ওখানে যাবে। এটা জানার পর থেকে ওখানে হাতে থাল বা পিরিচ ওটা নিয়ে গান গাওয়া শুরু করছে। তো এরকম অজস্র আছে। এক পা উঠিয়ে গান গাইলে ভালো হবে, অনেক আর্টিস্টকে আসা এরকম এক পায়ে দাঁড় করে পুরো গান গাওয়াচ্ছে। এরকম হাজার হাজার মানে গল্প বলে আসলে শেষ করা যাবে না। এক একটা আরেকটার চেয়ে বেশি মানে উইয়ার্ড ব্যাপার ঘটতো স্টুডিওর মধ্যে। আর মানে সবাই এতটা ফানের মধ্যে থাকতো, তাহলে কাজটা কখন করবে। ও, টুলু ভাই ছিলেন, উনি তো এখন বাইরে থাকেন, উনি প্রায়ই বলতেন আর কি যে আসলে হাফ শিফট, ফুল শিফট নিয়ে হাফ শিফটে কাজ করা উচিত, আর বাকি হাফ শিফট হাসা উচিত। কারণ ওই হাফ শিফটের পয়সাটা খামাখা দিতে হয়, ওখানে সবাই হাসে, কোনো কাজ হয় না, কাজ শুরু হয় হাফ শিফটের পরে। তো এই কারণে প্রথম হাফ শিফটের পয়সা দিবে না, শুধু হাসবে ওইখানে। তো এইভাবে উনি তো একদম জলজ্জন্ত মানে কমেডি ছিলেন আর কি, মানে ওনার কাছে স্টক শেষ নাই। তো এটা সুবিধা আর কি। আসলে এরকম অনেক ঘটনা আপনাদের, বিশেষ করে যারা মানে স্টুডিওতে কাজ করেন বা বলে শেষ করা মিউজিকের যাবে না, সাথে বলে শেষ করা যাবে না। বলে শেষ করা শেষ যায় না করা যাবে আসলে। না আসলে। আচ্ছা, শামীম ভাইকে আমরা আহ, একটু ওনার নেটওয়ার্কে হয়েছিল মনে হয়, উনি আমার না, চলে চলে আসছে, আসছে। চলে এই তো আসছে। শামীম ভাই, হ্যাঁ। সরি আহ, সরি, আবার এখানে হঠাৎ করে বোধহয় কোনো কারণে টিপ করছে, ওই যে আচ্ছা 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 আচ্ছা, রাউটারটা It's টুস okay. করে বন্ধ হয়ে গেছিল। যাই হোক, ব্যাক আ- এগেইন। আ- আমরা চারু ভাইয়ের কাছ থেকে শুনতেছিলাম ওনার হ্যাঁ হ্যাঁ, কিছু সেই বিখ্যাত চারু ভাই, গল্প, সেই মিউজিক ম্যানের গল্প। মিউজিক ম্যানের, হ্যাঁ চারু ভাই। আচ্ছা চারু ভাই, আপনার কি সামনে আমাদেরকে, এখন তো আসলে আগের সেই ব্যাপারগুলো নাই প্রোডাকশনের, বা প্রোভাইড করতো যারা আগে, প্রোডাকশন কোম্পানির ব্যাপার স্যাপার নাই, এখন নিজেরাই এক একটা প্রোডাকশন। কারণ হুম, হচ্ছে আমরা এখন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় এখন নিজেরা আসলে হুম। যেভাবে হচ্ছে যে অ্যালবাম আর বেরোচ্ছে না, নিজেরাই নিজেদের চ্যানেল থেকে গান দিচ্ছি, তো এরকম কিছু কি আমরা আশা করতে পারি আবার নতুন ভাবে? আমি না, আমি তো এখন যেটা হচ্ছে এটাতে খুব আশাবাদী যে একসময় আমরা আসলে প্রোডাকশনের পিছনে দৌড়াতে দৌড়াতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত। হ্যাঁ বিভিন্ন চ্যানেলের ঘুরতে 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 আমাদের মানে গান গাওয়ার স্পৃহাই মরে যেত। এখন তো আমরা সবাই চ্যানেলের মালিক, সবাই প্রোডাকশনের মালিক, তো এটাতে তো আরো ভালো কাজ হওয়া উচিত। অবশ্যই উচিত না মানে, আমার তো হ্যাঁ মনে হ্যাঁ, হয় এখন ডেফিনেটলি মার্কেটটা আরো বড়। আগে আমরা ছিলাম বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, এখন আপনি গান গাবেন, আপনি শুনতে ওয়ার্ল্ড ওয়াইড পারবেন, হয়ে গেছেন। ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ, পারবেন। একদম হ্যাঁ, একদম বরাবর। সো আর ইফ ইট ইজ ভাইরাল তাহলে তো কথাই নাই, লাইফ টাইম ফ্যান্টাস্টিক, অ্যাচিভমেন্ট। অ্যাবসলিউটলি। তো এরকম কিছু কি আমরা আপনার কাছে পেতে যাচ্ছি সামনে, মানে আমার নতুন কোনো ভাবে আমার ওই কিছু? যে এখন এমজি কমে গেছে তো, মানে এখন অনেক অ্যান্টিবায়োটিক চলে আসছে। আমার ওই অ্যান্টি হিস্টামিন দিয়ে এখন আর কোনো কাজ হয় না আসলে। আচ্ছা ট্রু আচ্ছা, ট্রু। মানে বাট এই গল্প তো শেষ হবে না কখনো, না কারণ সেটাই। চারু ভাইয়ের যা স্টক হ্যাঁ, হ্যাঁ। আছে মাশাল্লাহ, সেই গল্প করতে গেলে মনে করো তোমার লাইভ করতে হবে মনে করো এক সপ্তাহ ব্যাপী। হ্যাঁ, তো স্টক। তো আমার মনে হয় আজকে আমরা শেষ বাই করি দ্য ওয়ে, নাকি, আমরা কি বলো? চারু ভাইয়ের গল্প নিয়ে আরেকদিন ইনশাল্লাহ আবার আবার হ্যাঁ আসবো। আজকের মতো আসলে আমাদের সময় শেষের দিকে, আমরা অনেকক্ষণ আমি খুশি হব শুধু করলাম। চারু ভাইয়ের গল্প না, পুরো শব্দ গল্পের গল্পের জন্য যদি আমরা সবাই আসি, আমরা খুব বেশি খুশি হব আর কি, আমি ব্যক্তিগতভাবে। ওকে ফাইন, আমরা Okay. আমরা ইনশাল্লাহ মানে আবার আয়োজন করব শব্দ গল্প নিয়ে, নতুন কোনো মানে আবার নতুন কোনো পর্ব করব, এবং শব্দ গল্পের ব্যাপারেই জানতে চাবো আবার আপনাদের কাছ থেকে। হুম, শব্দ No গল্পের problem. কাজ নিয়ে, কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো, আড্ডা মারবো। আর একটা ইনফরমেশন দিয়ে যান, আমরা এই কিছুক্ষণের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে শব্দ গল্পের সাথে কেউ যদি মানে এই কাজগুলা করতে চায়, শিখতে চায় রেকর্ডিং এর ব্যাপারগুলো, বা কিভাবে কি করতে পারে, বা আপনার প্রজেক্ট কিভাবে আপনারা শুরু করছেন বা করেছেন অলরেডি, বা কিভাবে, একটু হিন্টসটা দিয়ে যান। আচ্ছা, মানে এটা সেটা খুবই সবার জন্য সিম্পল, একটু। ভেরি সিম্পল। শব্দ গল্পের একটা পেজ আছে, যদিও বাংলা ভাষায় শব্দ গল্পটা লেখা। হ্যাঁ, সেই ওখানে আমাদেরকে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, এই ফেসবুক লিংকটা আমার মনে হয় এই যে মানে শব্দ গল্প কমেন্টস এর পরে, দিয়ে সার্চ করলে, হ্যাঁ কমেন্টসে হ্যাঁ আমরা হ্যাঁ দিয়ে দিতে পাওয়া পারি। যায়। পরে পরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ সাগর দিয়ে দিবে ওটা। তো ওখানে যোগাযোগ করলেই হবে। যে কোনো বিষয়ে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনি আমাদের ক্লাস সম্বন্ধে জানতে চান, বা আমাদের সাথে কোনোভাবে কানেক্টেড থাকতে চান, এভরিওয়্যার ইটস পসিবল, কোনো সমস্যা। আপনাদেরকে দরকার আসলে। হ্যাঁ, আর হ্যাঁ, আমরা চাই এটা যারা কি দেশের বাইরে আছেন, স্পেশালি বাংলাভাষী যারা দেশের বাইরে আছেন, যারা মিউজিক রিলেটেড আছেন, ট্রাই টু, যেহেতু আপনারা ওখানে আসলে সময় পান খুব কম, কারণ আসলে যারা আমাদের এখান থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন বা গেছেন, ওনারা আর ফিরে আসেন না আমাদের দেশে। হ্যাঁ, ওনারা ওখানে বিভিন্ন জায়গায় কাজে লেগে গেছেন। তো আমরা চাই যে ওনারাও আমাদের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করুক, ওনারাও ওনাদের
কমেন্ট গুলা দিক, বা আমরাও ওদের দেশের যদি কারোর সাথে আমরা রিলেট হইতে পারি, বা ওখানকার যদি বিভিন্ন দেশে হয় না, যেমন আজকে স্প্যানিশ গান সারা পৃথিবী কাঁপাচ্ছে, একটা বাংলা গান কেন সারা পৃথিবী কাঁপাইতে পারবে না? তো এই জিনিসগুলো নিয়ে যারা বাংলাভাষী আছেন, আমি যতটুকু জানি যে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার ভিতরে বাংলা ভাষার সপ্তমতম, মানে সেভেন্থ নেশন মানে ইয়েতে। তো বাংলা একটা গানকে ওয়ার্ল্ড ওয়াইড করা কিন্তু আসলে আমরা বাঙালিরাই, মানে বাংলাদেশিরাই পারবো, বা বাংলা ভাষা যারা আছে তারাই পারবে। সো এই জিনিসগুলাকে নিয়ে যদি একটু আমরা, যারা প্রবাসে আছেন, আপনারা অনেক ডেডিকেটেড, অনেক কষ্ট করেন আমাদের জন্য, আপনাদের আমাদের জন্য আপনারা যদি এই জায়গাটাও একটু যদি আপনাদের মূল্যবান ইনপুট গুলো দেন, যারা বাইরে আছে তারাও, তাদের মানে আমরা খুব খুশি হব, এবং আমরা উইলিংলি চাইবো যে আপনারা আমাদের সাথে একটু কানেক্টেড হন, আমরাও যাতে একটু ইন্টারন্যাশনালি আমাদের বাংলা ভাষাটাকে ছড়া দিতে পারি, বা বাংলা গানকে নিয়ে পৌঁছে দিতে পারি, যে কোনো মাধ্যমে, যেভাবে হোক, গান জারি হোক, একটা মানে যাওয়াটা শুরু করা দরকার ইন্টারন্যাশনাল মার্কেটে। যেভাবে আজকে একটা মার্কেট গ্রো করছে বিভিন্ন দেশের মিউজিক দিয়ে, সেখানে ওয়াই নট বাংলাদেশি মিউজিককে আমরা কেন প্রমোট করতে পারবো না? সেটা গেল 1 নম্বর। এবং আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। শব্দগল্প ফেসবুকে, আপনি শব্দগল্প বাংলায় লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর আমরা 4 জন। আর তোমার পেজ ব্যান্ড মিউজিক লাভার্স কে আসলে তোমরা যেভাবে জিনিসটাকে অর্গানাইজ করতেছো, এবং ইতালিতে বসে তুমি যে, মানে আমি জানি যে তোমাদের আসলে কিরকম ব্যস্ততা সময় যায়, এর ভিতর সময় বের করে তুমি সবুজ যে প্যাশনটা দেখাচ্ছ বাংলাদেশের মিউজিকের প্রতি, আই রিয়েলি হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ, মানে আমি আচ্ছা, আমার থ্যাংকস শব্দ গল্প থেকে আসলে তোমাকে কৃতজ্ঞতা জানাতে চাই যে তুমি কৃতজ্ঞতা জানাই। শব্দ গল্পকে এনেছো, এবং আমি এর আগের এপিসোড গুলো অনেকগুলো দেখেছি, এবং প্রত্যেকটাতে তুমি চেষ্টা করছো বাংলাদেশের মিউজিককে একটা মানে পেট্রোনাইজেশন করার জন্য। সেই এইটা যেন তোমার থাকে আর কি, এটা রেখো, এটা আমার ইনশাল্লাহ ভাই, রিকোয়েস্ট। থ্যাঙ্কস আপনাদেরকে থ্যাংক ইউ, অনেক। থ্যাংক ইউ। আসলে আপনার এই স্পিচের পরে আমি আসলে বুঝাতে পারতেছি না আমার মনের আবেগ কিভাবে। আপনি থ্যাঙ্কস এ লট। বাই দ্য ওয়ে, আমি আসলে আমার এই ক্ষুদ্র সময় এবং সময় বের করে ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রিটাকে এখানে ইউরোপের বা দেশের বাইরে আমরা যারা আছি এখানকার ইয়েটা করার জন্য। আপনারা যারা আছেন আপনাদের আসলে সহযোগিতাতেই এটা পারতেছি আমি। শামীম ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, আমাকে আসলে অনেক সময় অনেক ব্যাপারে হেল্প করে, এবং আমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু সাজেশন দরকার হলে আমি সবার আগে শামীম ভাইকে একটা ইয়ে দিই যে ভাইয়া এই ব্যাপারটা একটু আমাকে একটু ইয়ে করে দিবেন। তো শামীম ভাই অনেক মানে অনেক অনেক হেল্পফুল একটা মানুষ। এনি আমার টাইম, এনি পার্সোনালি টাইম ওনাকে ব্রাদার, অনেক এনি ভালো টাইম। লাগে। যে উনি যে কোনো সময় যে কোনো সমস্যায় ইয়ে করলে উনি সাপোর্টটা দেয় এবং হেল্প করে। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে আমাদের ব্যান্ড মিউজিক লাভার্স এবং আমার পক্ষ থেকে, আমি মাহমুদুল হাসান সবুজ, আমার পক্ষ থেকে থ্যাঙ্কস আজকে আমাদেরকে এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের সবার আসলে সব সময়টা ম্যানেজ করে এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা আবার কোনো একদিন বসবো, এরকম একদিন আড্ডায় বসবো ইনশাআল্লাহ, আপনাদের অবশ্যই। শব্দ গল্পের গল্প শোনার জন্য। আর তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর দর্শকদের জন্য আমি বলছি যে দর্শকরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আজকে আমরা শব্দ গল্পের গল্প শুনলাম, শব্দ গল্পর যারা আছেন তাদের গল্প শুনলাম। তো আশা করি সবাই এনজয় করেছেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস সবারকে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য এতক্ষণ ধরে। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।